প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ রসায়নের 11 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা দুইটা পার্ট করব সিকিউ সলভের জন্য। প্রথম পার্টটাতে এই অধ্যায়ের বেসিক খুঁটিনাটি সকল বিষয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং দ্বিতীয় ক্লাসটাতে আমরা এই অধ্যায়ে যতগুলো সিকিউ আসছে সবগুলো সিকিউ আমরা একদম ভেঙে ভেঙে ডিটেলসে কিন্তু করার চেষ্টা করব। এতে করে দেখা যাবে আমাদের সিকিউ রিলেটেড সকল সমস্যাই কিন্তু আমরা এই দুইটা ক্লাসেই সমাধান করে ফেলতে পারবো। এবং আমরা জানি এই অধ্যায় থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় 100% শিওর একটি সৃজনশীল আসবে, এবং এই অধ্যায়টা কিন্তু ইন্টারমিডিয়েট বা এইচএসসি লাইফে গিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো সেগুলো আগে ভালো করে বুঝে নিবা, তারপরে আমরা সিকিউ সলভে গিয়ে ওইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো। চলো শুরু করি আমরা এই অধ্যায়ের একদম বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো। তো প্রথমে দেখি আমরা লেখা আছে যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন থেকে আমাদের একটা ফ্লেভার আসে হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা মৌল নিয়ে গঠিত যৌগকে আমরা বলবো হাইড্রোকার্বন। তার মানে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, এই দুইটা মৌল আছে এরকম যৌগকে আমরা বলবো হাইড্রোকার্বন। কথা ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল হিসেবে যদি নিই, ধরো সাপোজ C3H6 অথবা C3H8 অথবা C3H4, এই প্রত্যেকটা যৌগই কিন্তু এক একটা হাইড্রোকার্বন, কারণ এই যৌগটায় কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন এবং হাইড্রোজেন আছে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে প্রত্যেকটা যৌগের সংকেত আলাদা আলাদা কেন হলো, এই জিনিসগুলো কি এবং কিভাবে আসলো সেগুলো কিন্তু আমরা একটু পরেই সব বুঝতে পারবো। আশা করি বুঝতে পারছি। আমরা সবাই পরিচিত একটা যৌগ মিথেন, এই মিথেনও কিন্তু হাইড্রোকার্বনের, কারণ এখানে কি হাইড্রোজেন এবং কার্বন বিদ্যমান। এই হাইড্রোকার্বন দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। দেখো আমি আবারও বলি, আমি কিন্তু এখানকার একদম ডিটেলস ক্লাস নিব না, একদম আমি কথা হচ্ছে এখান থেকে যতটুকু তোমার জানা লাগবে আমি জাস্ট ততটুকু দিব। এখানে অনেক টাইম দিয়ে অনেক বড় করে প্রতিটা টপিক ধরে ধরে বোঝানোর আমি ট্রাই করব না। আমি এখানে যেগুলো তোমার একদম বেসিক জানা লাগবে এই অধ্যায়ের জন্য লাস্ট মোমেন্টে সেইগুলো নিয়ে আলোচনা করব। একদম ডিটেলসে গিয়ে আমি এটা অনেক জটিল করব না, একদম সহজে যারা এর আগে একবারও ক্লাস করনি, এটা জানোই না বা এর আগে কোর্স বোঝোনি, তারা যেন এই ক্লাসটা করলে সাথে সাথে বুঝতে পারো। ঠিক আছে? তো হাইড্রোকার্বন কি সেটা আমরা বুঝলাম। আমরা বললাম হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত পার্থক্যটা কি? বলতেছে যে হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন থাকে। একক বন্ধন কি, দ্বিবন্ধন কি, ত্রিবন্ধন কি, এগুলো কিন্তু আমরা এখনই বুঝতে পারবো। আর অসম্পৃক্ত কি? এই অসম্পৃক্ত কি বলতে, যে বন্ধনে, যে যৌগে কার্বন কার্বন বন্ধনে দ্বিবন্ধন থাকবে তাকে বলবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার যে যৌগে কার্বন কার্বন বন্ধনে ত্রিবন্ধন থাকবে, কার্বন কার্বনের ভিতরে ত্রিবন্ধন থাকবে, তাদেরকেও বলবো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে হাইড্রোকার্বন দুই ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা? যে সকল যৌগের তোমার কার্বন কার্বন একক বন্ধন এবং যে সকল যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাদেরকে বলবো আমরা সম্পৃক্ত। আশা করি আমরা এইটুকু আপাতত বুঝতে পারছি। আমি এটা নিয়ে আবার ডিটেলসে যাব। আমি বললাম তো এই ক্লাসটা আমি এমনভাবে ডিজাইন করছি যেন সবাই বুঝতে পারো। ঠিক আছে? হয়তো আগে পরে অনেক টপিক নাই সেটা আমি ঢুকাইছি, বা অনেক টপিক আছে সেগুলো আমি বের করে দিয়েছি। যেগুলো বের করছে সেগুলো মনে করতে দরকার নেই, আর যেগুলো অ্যাড করছে সেগুলো মনে করতে হবে বেসিকটা বুঝতে গেলে এগুলো আমাদের লাগবে। ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাব যে কার্বনের বৈশিষ্ট্য এবং গাঠনিক সংকেত যোজনী। কার্বনের কিছু বৈশিষ্ট্য আছে, কারণ আমাদের এই পুরো অধ্যায়টা কিন্তু কার্বন নিয়ে এবং হাইড্রোজেন নিয়ে কিন্তু পড়াশোনা করবো। ঠিক আছে? এবং হয়তো দেখবো নতুন করে আমাদের কি আসবে। আচ্ছা, তার আগে দেখি আমরা বলতেছি কি জৈব যৌগ। হ্যাঁ, জৈব যৌগ কি আর হাইড্রোকার্বনের পার্থক্যটা কি? আচ্ছা, হাইড্রোকার্বনে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, এটা আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কথা হচ্ছে কি যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। এখন যদি কার্বন এবং হাইড্রোজেনের সাথে যদি আমাদের থাকতে পারে নাইট্রোজেন, আমাদের অক্সিজেন, ফসফরাস, সালফার, এই সকল যৌগ থাকে, এই সকল মৌল যদি কার্বন এবং হাইড্রোজেনের সাথে থাকে তখন সেইটাকে বলা হবে আমাদের জৈব যৌগ। তাহলে জৈব যৌগ এবং আমাদের হাইড্রোকার্বনের ভিতরে পার্থক্যটা আশা করি আমরা বুঝতে পারছি। জৈব যৌগ কি এবং তোমার হচ্ছে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বনের একটা এক্সাম্পল বললাম, যেরকম মিথেন। জৈব যৌগের এক্সাম্পল যদি দিই, আমরা ধর সাপোজ CH3OH,
এটা হচ্ছে মিথানল। আমরা যদি CH3 আরেকটা এক্সাম্পল দিই COOH, এটা হচ্ছে মিথানয়িক অ্যাসিড। দেখো কার্বন হাইড্রোজেনের সাথে অক্সিজেনও কিন্তু আছে। ঠিক আছে, এরকম ভাবে অনেক সালফার, নাইট্রোজেন। তো আমাদের যতগুলো এই অধ্যায়ের যত আমরা যাই করি না কেন, আমরা দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেন থাকবে, এর বাইরে কিছু থাকবে না। সো যখনই কার্বন হাইড্রোজেন বাদে অন্য কিছু থাকবে সাথে, তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের জৈব যৌগ। আর যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে তাহলে বুঝবো এটা শুধুমাত্র হাইড্রোকার্বন। আচ্ছা, এরপরে আমরা কার্বনের কিছু বৈশিষ্ট্য দেখব। কার্বনের বৈশিষ্ট্য, কার্বনের প্রথম কথা হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে কত? কার্বনের যোজনী হচ্ছে 4। যোজনী 4। এই 4 যোজনী হওয়ার কারণে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো সবসময়। এখন যেটা করব, গাঠনিক সংকেত করতে গেলে যোজনী মানে আমরা ধরবো হাত। যোজনী মানে কি? হাত। তাহলে এই কার্বনের যোজনী 4, এর অর্থ হচ্ছে কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে কার্বনের হাত 4টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেনের হাত কয়টা হবে? 2টা। এই যে 2টা, এরকম ভাবে হবে। ঠিক আছে, এরকম ভাবে হবে। অথবা কখনো দেখা যায় অক্সিজেনের একদিকে 2টা থাকতে পারে। কার্বনের 4টা যে এইভাবে হবে তা কিন্তু না। কখনো দেখা যাচ্ছে একদিকে এরকম 3টা হইতে পারে, একদিকে 1টা হইতে পারে। কিন্তু কার্বনের যোজনী 4 মানে হাত তার কয়টা হবে? একটা, এরকম 4টা হবে। 1 2 3 4, মানে এই এক একটা হাত এক একটা যোজনী। আমাদের এটা বুঝতে হবে। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনের হাত থাকবে কয়টা বলতো? 1টা। তো এটা আমাদের অনেক কাজে লাগবে। ধরো সাপোজ আমরা মিথেন, এই যে মিথেনের কথা বললাম, CH4, এই মিথেনের গাঠনিক সংকেতটা লিখতে চাই। তো মিথেনের গাঠনিক সংকেতটা কি হবে? কার্বন আছে 1টা এবং হাইড্রোজেন 4টা। এবং আমরা জানি কার্বনের যোজনী কত? 4। 4টা হাতে দেখো, এবার হাইড্রোজেন আছে কয়টা? 1 4টা। এই কার্বনের যোজনীটাকে ঠিক করে নিই আমরা, এই হয়ে গেল কার্বনের যোজনী 4। এখন হাইড্রোজেন 4টা আছে, আমরা এই একটা হাতে একটা হাইড্রোজেন, একটা হাতে একটা হাইড্রোজেন, এই একটা হাতে একটা হাইড্রোজেন এবং এই একটা হাতে হাইড্রোজেন দিলাম। তাহলে দেখো কার্বনের যোজনী 1 2 3 4, এবং একটা হাইড্রোজেনের যোজনী কত হবে? 1 হবে। এই একটা হাইড্রোজেনের হাত কয়টা পাচ্ছে? সে একটা পাচ্ছে। এই কয়টা পাচ্ছে? একটা পাচ্ছে। এই কয়টা পাচ্ছে? একটা পাচ্ছে। এই কয়টা পাচ্ছে? একটা পাচ্ছে। তাহলে সবাই কিন্তু কি একটা করে হাত পাচ্ছে। তার মানে হাইড্রোজেন 4টাও আছে, হাইড্রোজেনের যোজনী 1ও আছে, কার্বন 1টাও আছে, কার্বনের যোজনী 4ও আছে। সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের গাঠনিক সংকেত লেখার নিয়ম। আমরা গাঠনিক সংকেত রিলেটেড আমরা কিন্তু পরবর্তীতে আরো কিন্তু বিস্তারিত জানতে পারবো, যখন আমরা অ্যালকেন, অ্যালকাইন এদের গাঠনিক সংকেত জানবো তখন। তো কার্বনটা আমরা একটু জানলাম যে কার্বনের যোজনী 4, মানে কার্বনের হাত থাকবে কয়টা? প্রত্যেকটা ক্ষেত্রে হাত থাকবে কয়টা বলতো? 4টা থাকবে। হ্যাঁ, এইবার আসি আমরা 10টা অ্যালকেনের নাম। হ্যাঁ, 10টা অ্যালকেনের নাম আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই 10টা অ্যালকেনের নাম কেন আমি বলতেছি, কারণ এইটা থেকে আমরা কিন্তু সমগোত্র শ্রেণীর একটা আইডিয়া পাবো। দেখো, তারপরে ধরো সাপোজ 10টা অ্যালকেনের নাম যদি লিখি আমরা, প্রথমটা হচ্ছে আমাদের মিথেন, তারপরে ধরো আমাদের ইথেন, তারপরে হচ্ছে আমাদের প্রোপেন, তারপরে হচ্ছে আমাদের বিউটেন, তারপর হচ্ছে আমাদের পেন্টেন, তারপর হচ্ছে আমাদের হেক্সেন, তারপর হচ্ছে আমাদের হেপটেন, অকটেন, ননেন, আর লাস্ট ওয়ান ডেকেন। তো দেখো, এই নামগুলো মুখস্থ করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, প্রথম হচ্ছে এই 4টা নাম একসাথে মুখস্থ রাখবা, আর তারপর এগুলো মুখস্থ এইভাবে সিরিয়াল বাই মনে রাখলেই হবে। এর কারণ হচ্ছে দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এইগুলোতে কোনো সংখ্যার ধারণা না থাকলেও পেন্টেন দেখো এখানে একটা 5-এর একটা ফ্লেভার আছে। 5, হ্যাঁ 5, তার 5 কার্বন বিশিষ্ট যদি হয় তখন পেন্টেন। হেক্সেন 6, হ্যাঁ এরকম একটা ফিলিংস আছে এখানে। তাহলে এখানে দেখো আমাদের হেক্সেন 6। হেপটেন, হ্যাঁ হেপটেনে ওটা 7 টাইপের কিছু একটা আছে, সো এটা 7। অকটেন তো 8 বোঝা যাচ্ছে। ননেন মানে 9, হ্যাঁ ডেকেন ডেকা মানে 10, হ্যাঁ ডেকা মানে কি 10, ডেকেন। সো এইভাবে তোমরা আর কি এটা মনে রাখলেও রাখতে পারো। প্রথমটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 4টা, আর পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, নরেন, ডেকেন, এই মোট 10টা আমার নাম মুখস্থ রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেনের 10টা মৌলের যৌগের নাম। এখন অ্যালকেন জিনিসটা কি সেটা কিন্তু আমরা এখনো বলিনি। আমরা যে একটু আগে বললাম যে হাইড্রোকার্বনের কথা বললাম। হাইড্রোকার্বন আমাদের মোট 2 প্রকার, এটা সম্পৃক্ত, এটা অসম্পৃক্ত। ঠিক আছে, আমরা দেখছিলাম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এবং অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত 2 ধরনের হয়, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন হয়,
আরেকটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন হয়। আর এই সম্পৃক্ত কি হয়, শুধুমাত্র এক ধরনের হয়, কার্বন কার্বন একক বন্ধন বা এক বন্ধন হয়। তো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালকিন, অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা বলি অ্যালকাইন, অ্যালকাইন। আর একক বন্ধন থাকলে সেটাকে বলি কি আমরা, অ্যালকেন। তাহলে আমরা বলতে পারি যে যে আমাদের হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন টোটালি তিনটা। হাইড্রোকার্বন টোটালি কয়টা? তিনটা। এই হাইড্রোকার্বন তিনটার ভিতরে একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তার ভিতরে এই অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। তাহলে অ্যালকেন হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি যে তিনটা আলাদা আলাদা কেন। কিন্তু শুধুমাত্র একক বন্ধন থাকলেই সম্পৃক্ত, বাকি দুই ক্ষেত্রেই অসম্পৃক্ত। অসম্পৃক্ত এই অ্যালকিন অসম্পৃক্ত, অ্যালকাইন অসম্পৃক্ত, কিন্তু শুধুমাত্র অ্যালকেন সম্পৃক্ত, কারণ অ্যালকেনে একক বন্ধন। আর এগুলো অসম্পৃক্ত হওয়ার কারণ দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। ক্লিয়ার হচ্ছে আমরা? তো দেখো, এই যে হাইড্রোকার্বন অ্যালকেন, এই অ্যালকেনে কিন্তু অনেকগুলো সদস্য আছে, ঠিক আছে? আবার অ্যালকিনেও কিন্তু এরকম অনেক সদস্য আছে, অ্যালকাইন এগুলোতেও কিন্তু অনেক সদস্য আছে। তো এই অ্যালকেনের সদস্যগুলোর নামই হচ্ছে কি বলতো, এই যে আমরা 10টা পর্যন্ত শিখবো, 10টা শিখলেই আমাদের জন্য এনাফ। 10টার নাম কি? প্রথম সদস্যের নাম, অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন, তারপর একটা ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তার মানে হচ্ছে যে আমাদের যে অ্যালকেনের 10টা নাম শিখলাম, এই 10টা নাম কেন হলো? কারণ এই অ্যালকেন একটা কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হয় তাহলে তার নাম হবে মিথেন, এক কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে তার নাম হবে ইথেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে তার নাম হবে প্রোপেন। 4 কার্বন বিশিষ্ট বিউটেন। 5 কার্বন বিশিষ্ট পেন্টেন। 6 কার্বন বিশিষ্ট হেক্সেন। 7 কার্বন বিশিষ্ট হেপটেন। 8 কার্বন বিশিষ্ট অক্টেন। 9 কার্বন বিশিষ্ট ননেন এবং 10 কার্বন বিশিষ্ট ডেকেন। আশা করি বুঝতে পারছি যে কেন এদের নামগুলো আলাদা আলাদা হলো, এবং এই নাম তাদের কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো? কার্বন সংখ্যার উপরে। এখন আমরা জানি হাইড্রোকার্বনে কি থাকে? কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে। তাহলে এখানে কার্বন একটা হলে হাইড্রোজেন কয়টা হবে? আমরা জানি প্রথমটার ক্ষেত্রে 4টা হবে। এখন এটাকে আমরা মুখস্থ করব যে কার্বন একটা হলে হাইড্রোজেন 4টা হবে? না, এটা মুখস্থ করার কিছু নাই। এটার জন্য কিন্তু একটা সাধারণ সংকেত আছে, হ্যাঁ, সাধারণ সংকেত। এই সাধারণ সংকেতটা যদি অ্যালকেনের ক্ষেত্রে লিখি, সাধারণ সংকেতটা হচ্ছে এর সাধারণ সংকেত। এই সাধারণ সংকেতটা হচ্ছে আমাদের CnH2n+2। অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2। এর অর্থ হলো যে কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ থেকে 2 বেশি, তার দ্বিগুণ থেকে 2 বেশি, বা 2n+2 এরকম হবে, ঠিক আছে? তো আমাদের দেখি এখানে কার্বন, দেখো এখানে কার্বন আছে কয়টা? একটা। কার্বন একটা হলে এর দ্বিগুণ কত? 2, তার থেকে 2 বেশি, অর্থাৎ কত? 4। এবার দেখো কার্বন যদি 2টা হয় তাহলে হাইড্রোজেন হবে কয়টা? তার দ্বিগুণ থেকে 2 বেশি, তার 2 এর দ্বিগুণ কত? 4, 2 দ্বিগুণই 4, তার থেকে 2 বেশি, অর্থাৎ কত? 6। কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন হবে 3 এর দ্বিগুণ থেকে 2 বেশি, 3 দুগুণে 6, তার থেকেও 2 বেশি, মানে কি? 8। তারপর দেখো 4 যদি হয়, হাইড্রোজেন এর দ্বিগুণ থেকে 2 বেশি, অর্থাৎ 8। 4 এর দ্বিগুণ 8 আর 2 10। 5 এর দ্বিগুণ 10, 10 আর 2 কত? 12। 6 এর দ্বিগুণ কত? 12 আর 2 কত? 14। 7 এর দ্বিগুণ কত? 14 আর 2 কত? 16। 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 আর 2 আছে 18। 9 এর দ্বিগুণ হচ্ছে 18 আর 2 20। আর এই 10 এর দ্বিগুণ হচ্ছে 20 আর 2 22। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি আমাদের এই যে হাইড্রোকার্বন 10টা, অর্থাৎ অ্যালকেন 10টার নাম কি হবে এবং এদের সংকেতগুলো কি হবে। সংকেতগুলো হচ্ছে কি? একটা হচ্ছে হেপটেন। হেপটেন হচ্ছে কার্বন সংখ্যা কত থাকবে? 7 থাকবে। হাইড্রোজেন কটা থাকবে বলতো? 16টা থাকবে। আবার ইথেনে দেখা যাবে কার্বন 2টা থাকবে, হাইড্রোজেন থাকবে 6টা। তাহলে আমরা এই যে এইগুলো পাইলাম, তো এইগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এদের সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখো এদের গাঠনিক সংকেতটা নিয়ে কথা বলবো আমরা। প্রথমে মিথেনের কথা তো আমরা বলছি, মিথেন কিরকম গাঠনিক সংকেত দেখাবে সেটা দেখছি আমরা। ইথেনের কথা আসে, C2H6। এই ইথেনের গাঠনিক সংকেত কেমন হবে? কার্বন আছে কয়টা বলতো? 2টা। এবং আমরা জানি কার্বন এবং কার্বনের ভিতরে কি বন্ধন থাকবে? একক বন্ধন। কারণ অ্যালকেন কি বলতো? অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন।
আচ্ছা, এবং বাকি তাহলে কার্বনের হাত থাকলে কয়টা? চারটা। মোট কত হইতে হবে? চারটা হইতে হবে। একটা অলরেডি হয়েছে, তাহলে থাকলে কয়টা? তিনটা। 1 2 3 4, এই চারটা পরিপূর্ণ হইলো। এই কার্বনের চারটা হওয়া লাগবে, একটা হয়েছে, তাহলে দুইটা, তিনটা, চারটা। এখন এই যে হাইড্রোজেন হচ্ছে কয়টা? 6টা। এবং হাইড্রোজেন যদি কত সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কয়টা? কত? 1। অর্থাৎ এই হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন। দেখো তাহলে বুঝলাম কি এখানে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন 6টা। দেখো তো 6টা আছে না? 1 2 3 4 5 6, 6টা মিলে গেছে। এখন কার্বনের দুদিন হলে কত? 4। 1 2 3 4। এই কার্বনের কত? 1 2 3 4। হাইড্রোজেনের 6টা আছে এবং হাইড্রোজেন দুদিন হওয়া লাগবে 1। এই হাইড্রোজেন থেকে একটা হাত, এই হাইড্রোজেন একটা হাত, এই হাইড্রোজেন একটা হাত, এর একটা হাত, প্রত্যেকের কিন্তু একটা করে হাত, অর্থাৎ প্রত্যেকের যোজনীয় কিন্তু মিলে গেছে। আমরা যদি আরেকটা বেশি নিই, অর্থাৎ প্রোপেনটাও দেখে নিই, প্রোপেনের ক্ষেত্রে গাঠন সংকেতটা কেমন হবে? প্রোপেনের C3H কত হয়? 8, C3H8। তাহলে আমরা জানি এখানে কার্বন কার্বন কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে 3টা কার্বন আছে, এদের ভিতরে একক বন্ধন। আচ্ছা, এরপরে কার্বনের প্রতিটা কার্বনের 4টা করে হাত হওয়া লাগবে। এই যে 3 আর 1 4, এর দেখো 2টা হয়ে গেছে, এই 3 4, এর ক্ষেত্রে একটা হয়েছে, আর বাকি থাকলে কয়টা? 3টা, এই মোট 4টা হয়ে গেল। এর প্রতি হাতে আমাদের হাইড্রোজেন দিয়ে দিব, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছি যে এই যে প্রোপেনের গাঠনিক সংকেতটা কেমন হবে। এখন প্রোপেন আমরা এইভাবে লিখতে পারি চাইলে, প্রোপেনকে আমরা এইভাবেও চাইলে লিখতে পারি, কিন্তু প্রোপেনকে সব থেকে বেশি 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 ভাবে যেটা লেখা হবে সেটা কিন্তু দেখো, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে বলতো? 3টা আছে। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা। তো এই কার্বনের সাথে এই কার্বনের একটা কি একক বন্ধন আছে, এই যে একটা হাত আছে, এই কার্বন দিলাম। এখন এই কার্বনের সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে কয়টা বলতো? 2টা, তা লিখলাম 2টা। এবং একটা এই যে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন আছে দিলাম, এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে কয়টা বলতো? 3টা। অর্থাৎ এই যে এর উচ্চারণটা কেমন হবে? CH3 CH2 CH3। তার মানে একক বন্ধন হইলে সেটাকে বলার দরকার নেই, বলবো CH3 CH2 CH3। এটা কার সংকেত? এটা হচ্ছে আমাদের ইথিনের সংকেত। এইভাবে যদি আমরা পেন্টেনকে লিখি, কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন হবে কয়টা? 12টা। সেক্ষেত্রে এর সংকেতটা হবে CH3 CH2 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 and CH3। 1 2 3 4 5। দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা ঠিক আছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন ঠিক আছে, আর হাইড্রোজেন 12টা হইতে হবে। তাহলে 3 আর 2 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 12। দেখো মিলে গেছে। এবং প্রত্যেকটা কার্বনের মধ্যবর্তী একক বন্ধন থাকা লাগবে। দেখো একক বন্ধনও কিন্তু আছে। তো আমাদেরকে মোটামুটি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যাঁ, এইগুলোর কিন্তু সংকেত, এই যে এরকম টাইপের যে সংকেতটা আছে সেটা কিন্তু অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, এগুলো জানতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে সমস্যা সমাধান করতে গেলে অনেক কার্যকর হবে। তো দেখি আমরা অ্যালকেন সম্পর্কে জানলাম। এখন আমরা অ্যালকিন সম্পর্কে জানবো। হ্যাঁ, এখন ওই যে বললাম অ্যালকেনের 10টা নাম থাকে, তাহলে অ্যালকিনেরও কি থাকবে? 10টা নাম থাকবে অবশ্যই। তো এই অ্যালকিনের 10টা নাম কি সেটা হচ্ছে, দেখো আমরা যদি এখানে অ্যালকিন নিতাম, অ্যালকিন, এবং অ্যালকিনের এরও কিন্তু সাধারণ সংকেত আছে। এই সাধারণ সংকেতটা কি? CnH2n। মানে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। আর এক কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি হবে, এরকম প্রত্যেকটা নাম আমরা দেখব। এবং এই নামগুলো কিভাবে, এই প্রথম 10টা নাম মুখস্থ রাখলেই বাকি সবগুলো নাম তুমি মুখস্থ রাখতে পারবা, সেটা নিয়েই আমরা কথা বলবো। তো দেখো, তো এই দেখো ইথেন থাকলে এই অ্যালকিনে লাস্টে কি আছে? দেখো তো অ্যালকিন, ইন দেখো তো ইন আছে, ইন, হ্যাঁ ইন আছে। আর দেখো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকেন। তো অ্যালকেন এন, এটা আছে কি আছে? এন আছে, নামের শেষে কি আছে? এন। এর নামের শেষে কি হবে বলতো? ইন হবে, ইন। হ্যাঁ, এর নামের শেষে ইন হবে। তো দেখো দেখো এদের নাম কতটুকুর সাথে যোগ হয় জানো? যোগ হয় হচ্ছে আমাদের এই যে দেখো অ্যাকচুয়াল নামগুলো এদের, আমি যদি একটু দেখাই তোমাদের অ্যাকচুয়াল নামগুলো এদের কি এবং কিভাবে আসে। আমি এখানে অ্যালকিন এবং অ্যালকাইন নিব। তো অ্যালকেন, এদের নামের শেষে কি আছে? এন আসবে, অ্যালকিন,
এল কি এদের নামের শেষে ইন আসবে। তারপরে অ্যালকাইন, এল কাইন এর শেষে কি আসবে? আইন আসবে। ঠিক আছে, সো এবার আমরা দেখি এদের দেখি আমরা এর নাম, প্রথম নামটা কি হবে বলতো? এই যে বললাম আমরা মিথেন, মিথেন। আচ্ছা, আমি এইটুকু একটু আলাদা করে লিখি, মিথ থেকে হইছে মিথ, মিথ এন, মিথ প্লাস এন মানে মিথেন। হ্যাঁ, মিথেন। এই দেখো এর পরেরটা হচ্ছে কি ইথ, ইথ, ইথ থেকে হয়েছে কি, ইথের সাথে কি যোগ হবে? এন যোগ হবে, ইথেন, ইথ এন অর্থাৎ এন। তাহলে প্রোপ, এটা হচ্ছে আমাদের প্রোপ। হ্যাঁ, প্রোপ হচ্ছে কি, তাহলে প্রোপ থেকে কি আসবে? প্রো পেন, প্রোপেন। বিউট, এই বিউট থেকে কি হবে দেখো তো? বি টেন, বিউট প্লাস এন, বিউটেন। হ্যাঁ, পেন্ট, পেন্ট থেকে আসবে কি? পেন্টেন। হেক্স, হেক্স থেকে আসবে আমাদের কি? হেক্সেন। তারপরে দেখো আমাদের হেপ্ট, হেপ্ট থেকে আসবে আমাদের হেপ্টেন। অক্ট, অক্ট থেকে আসবে আমাদের কি? অক্টেন। নন, নন থেকে ননেন। আর ডেক থেকে ডেকেন। দেখো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের এই জৈব যৌগের মানে হাইড্রোকার্বনের নামগুলো হয়। হ্যাঁ, কিভাবে হয় এই দেখো। এবার এই মিথের সাথে ইন যুক্ত হবে, মিথ ইন, মিথিন, মিথ ইন, মিথিন। তো যদিও এটা হয় না, কেন হয় না সেটা নিয়ে আমি কথা বলবো। এরপর দেখো ইথ, ইথ থেকে ইথের সাথে ইন যোগ করো তাহলে কি? ইথিন। তারপরে দেখো প্রোপ, এই প্রোপ এর সাথে কি করতে হবে? ইন, মানে প্রোপিন, প্রোপিন। এই বিউট, বিউট সাথে কি? ইন, তাহলে কি? বিউটিন। তারপরে হয় কি? তাহলে পেন্ট থেকে পেন্টিন, পেন্টিন। তারপরে কি? হেক্স থেকে হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। এরকম ভাবে নামগুলো চলে আসবে। দেখো এরপরে অ্যালকাইন মূলক যদি দেখি আমরা, অ্যালকাইনের নামগুলো যদি দেখি, মিথ থেকে তাহলে কি? এখানে আইন হবে, মিথ আইন অর্থাৎ আ ইন। ঠিক আছে, এখন এই অ্যালকাইনের ক্ষেত্রে মিথাইনও হয় না, কেন হয় না সেটাও আমরা দেখবো। এরপর ইথ, ইথ থেকে ইথাইন, ইথ তারপর আইন, আ ইন, ইথাইন। প্রোপ, দেখো প্রোপ, প্রোপ থেকে কি? প্রোপের সাথে কি? আইন যোগ হবে, তাহলে আ ইন, প্রোপাইন। তারপরে বিউটাইন, এরকম ভাবে কি? বিউটাইন। তারপরে কি? পেন্টাইন, এভাবে কি? পেন্টা, পেন্টাইন। আশা করি বুঝতে পারছি এই নামগুলো কিরকম ভাবে হবে। তারপরে আমরা যদি 10টা নাম ভালো করে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু বাকি সবগুলো নাম কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। শুধু নামের শেষে কি যুক্ত হবে সেটা জানলেই হবে। তাহলে আমরা বুঝলাম যদি অ্যালকেন হয় ইথেন হবে, আর সেটা অ্যালকিন হয়ে গেলে নাম হবে যাবে কি বলতো? ইথিন। আর অ্যালকাইন হলে সেটা নাম হয়ে যাবে কি? ইথাইন। তাহলে প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, বিউটেন, বিউটিন, বিউটাইন। এরকম ভাবে এর যেরকম 10টা নাম থাকবে এরও কিন্তু 10টা নাম থাকবে, এরও কিন্তু 10টা নাম থাকবে। এরপরে আমরা দেখব যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, এদের ক্ষেত্রেও কিন্তু 10টা করে সদস্য আমরা নাম শিখবো, এবং সেই নামগুলোও কিন্তু কি এই এদের মতো করেই চলে আসবে। তোমার কথা কি বুঝতে পারছো? এদের মতো করে চলে আসবে। ধরো সাপোজ আমি এইখানে ইথাইনটা, অ্যালকাইনটাকে মুছে দিয়ে আমি যদি এখানে অ্যালকোহলটা লিখতাম, অ্যালকোহল লিখতাম, অ্যালকোহল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো জানো? এই মিথ এদের শেষে নামের শেষে যুক্ত হবে কি? আনল, আনল। হ্যাঁ, আনল যুক্ত হবে, অ্যালকোহলের নামের শেষে কি? আনল। তাহলে মিথ যোগ আনল, মিথ যোগ আনল, মিথ আ, দেখো নল, তাহলে কি? মিথানল। তারপর ইথ, ইথ যোগ আনল, আ নল, ইথানল। তাহলে প্রোপ, এই দেখো প্রোপ থেকে কি? আনল, আ নল, প্রোপানল। তারপরে দেখো, তার মানে কি হলো? মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে প্রোপানল, বিউটেন থেকে বিউটানল, পেন্টেন থেকে পেন্টানল, হেক্সেন থেকে হেক্সানল, হেপটেন থেকে হেক্টানল, ডেকেন থেকে কি হবে? তাহলে টেকানল হবে। তো এইভাবে আমরা কিন্তু অ্যালকোহলের নামগুলো 10টা মুখস্থ করে ফেলতে পারবো খুব সহজেই। তো অ্যালকোহলের নাম যদি মুখস্থ করতে পারি, তাহলে আমরা অ্যালডিহাইড মুখস্থ করতে পারবো। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়? অ্যালডিহাইড, অ্যালডিহাইড
এই অ্যালডিহাইড শেষে কি হবে? আনেল। আনেল এর নাম শেষে কি হবে? জাস্ট আনেল। অ্যালকোহলের ক্ষেত্রে আনল, এর ক্ষেত্রে আনেল। দেখো এই যে মিথ কি হবে? আনেল। আনেল। তাহলে ইথের সাথে কি হবে? ইথ আনেল। ইথ আনেল। তাহলে কি? প্রোপ। প্রোপ আনেল। তো এই আটা এখানে দিয়ে দেবো একবারে আমরা। তাহলে প্রোপানেল, ইথানেল, মিথানেল, তারপরে কি হবে? বিউটেন থেকে বিউটানেল, পেন্টেন থেকে পেন্টানেল, হেক্সেন থেকে হেক্সানেল, এইভাবে কিন্তু নামগুলো চলে আসবে। তো এরপরে যদি আমরা দেখি, ধরো সাপোজ এখানে অ্যালডিহাইড না হয়ে যদি ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড হইতো, এই জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিড হইলে তখন তার নাম হইতো কি? মিথ যোগ এদের নাম শেষে আনয়িক অ্যাসিড। আনয়িক অ্যাসিড। আনয়িক অ্যাসিড এর নাম শেষে কি? আনয়িক অ্যাসিড। তাহলে দেখো মিথ আনয়িক, দেখো মিথ আনয়িক, আনয়িক অ্যাসিড। এরপরে দেখো ইথ, ইথ আনয়িক, আনয়িক অ্যাসিড। তাহলে দেখো প্রোপ, প্রোপ আনয়িক অ্যাসিড। তাহলে বিউট, বিউটানোয়িক অ্যাসিড। তাহলে বিউটানোয়িক অ্যাসিড, তারপর পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, এরকম ভাবে কিন্তু নামকরণগুলো হয়ে থাকে। তো এইখানে আরেকটা গোত্র আছে বা আরেকটা সমগোত্র আছে, সেটা হচ্ছে কি? আমাদের অ্যালকাইল মূলক। হ্যাঁ, অ্যালকাইল মূলকের নামগুলো তাহলে কেমন হবে এবং তাদের নামের শেষে কি যুক্ত হবে সেটা দেখবো। হ্যাঁ, অ্যালকাইল, অ্যালকাইল, এটা কিন্তু অ্যালকাইন না, লাস্টে ল, ল। হ্যাঁ, এদের নামের শেষে কি যুক্ত হবে? আইল যুক্ত হবে। আইল। তার নাম কি হবে? মিথ থেকে, মিথ থেকে মিথাইল, মিথাইল। ইথ থেকে ইথাইল, ইথাইল। তাহলে প্রোপাইল, হ্যাঁ, প্রোপাইল। তাহলে বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, হেক্সেন থেকে হেক্সাইল, এরকম ভাবে হেপ্টেন থেকে হেপ্টাইল, এরকম ভাবে নামগুলো হবে। তো আশা করি বুঝতে পারছি। আমরা এখানে মোট 7 ধরনের জিনিস নিয়ে নামকরণ শিখলাম, 7 ধরনের যৌগের নাম শিখলাম। একটা হচ্ছে আমাদের প্রথম বলতে পারি অ্যালকেন, অ্যালকেন। তারপরে শিখলাম কি? অ্যালকিন। তারপরে শিখলাম ওরা অ্যালকাইন। তারপরে শিখলাম ওরা অ্যালকোহল। এরপরে শিখলাম ওরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তারপরে শিখলাম ওরা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, বা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। হ্যাঁ, আবার অথবা জৈব তোমার কি বলে? ফ্যাটি অ্যাসিড বলে। এরকম অনেকগুলো নাম আছে। আর 7 নম্বর শিখলাম অ্যালকাইল, অ্যালকাইল। এখন কোনটার সংকেত কেমন, কোনটার 10টা সদস্য নাম জানলাম। যেরকম অ্যাসিডের ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড শিখলাম। তাই প্রোপানোয়িক অ্যাসিডের সংকেতটা কি, ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা কি, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। সিমিলার অ্যালকাইল শিখলাম, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এদের সংকেতগুলো কি সেটাও আমরা কিন্তু এখন শিখবো। আশা করি আমরা এইটুকু বুঝতে পারতেছি যে কোনটা দিয়ে কি বোঝায়, বা এই মোট আমরা এখানে শিখবো কয়টা বলো তো? মোট এখানে 7 ধরনের যৌগ শিখবো। 7 ধরনের যৌগের ভিতরে কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড অ্যাসিড এবং অ্যালকাইল মূলক। আমি আবারও বলি, এই যে অ্যালকাইন এবং অ্যালকাইল, এটা কিন্তু ল, এটা কিন্তু দৈন্তন ন। হ্যাঁ, এটা কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, দুইটা একবার এক করে ফেলবো না। তাহলে এবার আমরা চলে যাব এদের প্রত্যেকটার সংকেতগুলো কেমন হবে সেটা সম্পর্কে, অর্থাৎ এদের সাধারণ সংকেত আমরা জানার চেষ্টা করব। তো এদের সাধারণ সংকেত বলতে কি? আমরা যদি অ্যালকেন নেই, এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, মানে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন দ্বিগুণ থেকে 2 বেশি হবে। এরপর আমরা অ্যালকিন যদি নেই, তাহলে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ, এটা CnH2n। 3 নম্বরে আমরা অ্যালকাইন যদি নেই, অ্যালকাইন যদি নেই তাহলে কি হবে? কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকে 2 কম, দ্বিগুণ থেকে 2 কম। এবং 4 নম্বরে আমরা আগেরটা একটা কাজ করে নিই, আমরা অ্যালকাইল নিয়ে নিই,
অ্যালকাইল। অ্যালকাইল, অ্যালকাইলের ক্ষেত্রে কি হবে জানো? CnH2n+1। মানে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকে এক বেশি। দ্বিগুণ থেকে কত বেশি? এক বেশি। এরপর আমরা 5 নম্বরে যদি নেই অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহল নিলে কার্বন যতগুলো হবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে এক বেশি। এই দেখো একদম অ্যালকাইলের মূলকের মতোই, অ্যালকাইল মূলকের মতোই, কিন্তু এর শেষে একটা ওইস থাকবে। এটা কি থাকবে? ওইস থাকবে। এবং 6 নম্বরে যদি দেখি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের সাধারণ সংকেত কিন্তু প্রথমটুকুর মতোই, CnH2n+1। অর্থাৎ কার্বন যতগুলো হবে হাইড্রোজেন হবে দ্বিগুণ থেকে এক বেশি এবং লাস্টে গিয়ে থাকবে CHO। এরপরে লাস্ট ওয়ান আমরা যদি দেখি জৈব অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এই জৈব অ্যাসিড এদের সাধারণ সংকেত হচ্ছে সিমিলারলি CnH2n+1, কিন্তু শেষে থাকবে কি? COOH। তার মানে কি বুঝলাম? যদি এই CnH2n+1 এর সাথে OH থাকে তাহলে সে অ্যালকোহল, যদি CHO থাকে তাহলে অ্যালডিহাইড, আর COOH থাকলে সে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। আশা করি আমরা বুঝতে পারছি। আর আমরা জানি যে অ্যালকেন এদের কার্বন কার্বন কি বন্ধন থাকবে বলতো? একক বন্ধন থাকবে। এই অ্যালকিন কার্বন কার্বন কি বন্ধন থাকবে বলতো? দ্বিবন্ধন থাকবে। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে? আর অ্যালকাইল মূলকেও কার্বন কার্বন একক বন্ধন থাকে, তবে এর ক্ষেত্রে একটা হাত খালি থাকে, একটা হাত খালি থাকে। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। চেনার উপায়, হ্যাঁ, এদের চেনার উপায়টা আমরা থেকে কিভাবে বুঝতে পারবো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল এগুলো চেনার দুইটা উপায়। প্রথম উপায়টা হচ্ছে কি কার্বন কার্বন কি একক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা দেখবো। যদি ওরকম ভাবে দেওয়া না থাকে তাহলে আমরা দেখবো এই সংকেতটা মানতেছে কিনা। দেখা যাচ্ছে কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2 যদি বেশি থাকে তাহলে বুঝবো এটা অ্যালকেন, আর যদি দ্বিগুণ আছে তাহলে বুঝবো কি এটা অ্যালকিন, এবং যদি দ্বিগুণ থেকে 2 কম তাহলে বুঝবো এটা অ্যালকাইল। ঠিক আছে? আর দ্বিগুণ থেকে যদি 1 বেশি হয় তাহলে সেটা বুঝবো কি এটা অ্যালকাইল মূলক। আর যদি কখনো ওইস থাকে লাস্টে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড এবং COOH থাকলে অ্যাসিড। এই চেনার উপায়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এদের এই চিনে এদের নামটা কি হবে সেটা কিন্তু জানাটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই পাঠটুকুই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এইটুকু ভালো করে করতে পারলে তুমি আশা করি কোনো সমস্যায় পড়বে না। কথা কি বুঝতে পারছি? তো এদের আমরা সাধারণ সংকেত জেনে গেলাম এবং বা কিভাবে লিখতে হয় সেটা চিনে গেলাম। ঠিক আছে? এবার আমরা এখানে আর দুইটা সংজ্ঞা একটু ক্লিয়ার করতে চাই, একটা সমগোত্রীয় শ্রেণী, একটা কার্যকরী মূলক। হ্যাঁ, তো সমগোত্রীয় শ্রেণী কি বলতেছে? দেখো, যে সকল যৌগ একই গোত্রে আছে এবং থাকার কারণে তাদের ধর্ম ও বৈশিষ্ট্যের মিল আছে, ভৌত রাসায়নিক ধর্মের মিল আছে, তাদেরকে বলবো সমগোত্রীয় শ্রেণীর যৌগ। যেরকম ধরো সাপোজ আমরা দেখলাম এই অ্যালকেন শ্রেণীতে মোট 10টা আমরা মৌলের নাম শিখছি, আরো আছে বাট আমরা শিখছি কয়টা? 10টা। যেরকম শিখছি কি মিথেন, তারপরে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। এদের সবারই যে ধর্ম দেখিয়ে, হ্যাঁ, রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম দেখিয়ে দেখবো সবার সাথেই কিন্তু সবার ধর্মে মিল আছে। এবং তুমি যদি এই মিথেনের সাথে অর্থাৎ বা তুমি ইথেনের সাথে যদি ইথিনের কম্পেয়ার করো দেখবা ইথেনের সাথে ইথিনের ধর্ম মিলতেছে না, কিন্তু ইথিনের সাথে প্রোপেনের ধর্ম মিলতেছে। তার মানে একই গ্রুপে যারা আছে তাদের ধর্ম সেম, কিন্তু একই গ্রুপে যারা নেই তাদের ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। অ্যালকেনের ধর্ম একরকম এবং অ্যালকিনের ধর্ম আরেক রকম। এটা হচ্ছে আমরা বলবো কি তাহলে একই গোত্রে থাকার কারণে এদের রাসায়নিক এবং ভৌত ধর্মের যে মিল পাওয়া যায় যে সকল যৌগের, সেই সকল যৌগের ক্ষেত্রে কি সেই সকল যৌগকে বলবো কি সমগোত্রীয় শ্রেণীর যৌগ। ঠিক আছে? এরপরে সে কার্যকরী মূলক। কার্যকরী মূলক এর ব্যাপারটা আমরা এই লাস্টের 3টার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারি। দেখো আমাদের ধরো সাপোজ এটা যৌগ নিলাম CH3CHO আর নিলাম CH3COOH। এই দুইটা যৌগের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, এর প্রথম অংশ কিন্তু দুইজনেরই সেম CH3, এরও কিন্তু দেখো CH3, কিন্তু এর শেষে কি CHO, এর শেষে কি COOH। এই দুইজনের প্রথম অংশ সেম, কিন্তু এই শেষের অংশটুকু একটু ভিন্ন। ঠিক আছে? তাহলে দেখা যাবে এই শেষের অংশটুকুর জন্য এর ধর্ম পুরোপুরি চেঞ্জ। এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডের ধর্ম আর অ্যালডিহাইডের ধর্ম কিন্তু মিলবে না। তো এ যে ধর্ম দেখাবে এ কিন্তু সে ধর্ম দেখাবে না। তার মানে কোন অংশটুকুর জন্য এরকম হচ্ছে বলতো? এই লাস্টে CHO COOH এইটুকুর জন্য। তাহলে সাপোজ আমরা আরেকটা एग्जांपल নিতে পারি। ধরো সাপোজ CH3 CH2 CHO ধরো, এবং ধরো CH3 CH2 COOH। দেখো এইবারও দেখো
প্রথম এইটুকু অংশ কিন্তু দুইজনের সেম, কিন্তু একজনের CHO একজনের COOH। এই CHO হওয়ার কারণে এর যে ধর্ম বৈশিষ্ট্য, COOH হওয়ার কারণে কিন্তু এর ধর্ম বৈশিষ্ট্য একরকম না। তাহলে বুঝবো কি, কোনো একটা যৌগের যেই অংশটুকু তার সকল ধর্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলবো হচ্ছে আমাদের কার্যকরী মূলক। তার মানে এ কি কি কাজ করবে সেটা নির্ধারণ করবে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুই হচ্ছে কি আমাদের কার্যকরী মূলক। তাহলে কার কার্যকরী মূলক কি? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের হচ্ছে CHO এবং আমাদের জৈব অ্যাসিডের হচ্ছে কত COOH। এগুলোর ক্ষেত্রে কার্যকরী মূলকের ব্যাপারটা আসে না, আসে হচ্ছে কি আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে। এদের কার্যকরী মূলক কি? অ্যালকোহলে লাস্টে OH থাকবে, অ্যালডিহাইডের লাস্টে CHO থাকবে এবং অ্যাসিডের শেষে আমাদের কি জানি COOH থাকবে। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তাহলে চলো আমরা এইবার তাহলে নামগুলো জানার চেষ্টা করি। দেখো আমরা বলছিলাম যে নামগুলো, এই যে বিভিন্ন জিনিসের নাম হচ্ছে, এই নামগুলো হওয়ার পিছনে দায়ীকে, ভিন্ন ভিন্ন নাম হওয়ার দায়ীকে কার্বন সংখ্যা। কার্বন যদি একটা হয় তাহলে মিথ, যদি দুইটা হয় তাহলে ইথ, তিনটা হয় তাহলে প্রোপ। এখন দেখো এখানে কার্বন কয়টা? একটা আর একটা, দুইটা। ঠিক আছে, তাহলে দুইটা হলে ইথ, কিন্তু এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নাম হচ্ছে কি নেল যুক্ত হয়, আনেল, তাহলে ইথ আনেল, এর নাম হবে কি ইথানেল, ইথানেল। এবার দেখো এর কার্বন কয়টা? দুইটা, একটা দুইটা, দুইটা, তাহলে দুইটা থাকলে ইথ, শেষে কি আছে COOH মানে কি অ্যাসিড, তো অ্যাসিডের নাম হচ্ছে কি হয় আনয়িক অ্যাসিড, মানে কি ইথ আনয়িক অ্যাসিড অর্থাৎ ইথানয়িক অ্যাসিড, এর নাম কি ইথানয়িক অ্যাসিড। তো সাপোজ আমাদের কাছে দেওয়া আছে CH3 CH2 CH2OH, কার্বন সংখ্যা কয়টা দেখো তো গুনে, 1 2 3, তাহলে 3 হলে প্রোপ, প্রোপ, হ্যাঁ, তা প্রোপ। যেটা অ্যালকোহল, অ্যালকোহলের নাম হচ্ছে কি হয় আনল, প্রোপ আনল অর্থাৎ প্রোপানল, এটা হবে কি প্রোপানল। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এদের নামকরণ গুলো আমরা মনে রাখতে পারবো এবং কিভাবে এদের সংকেতটা কি হবে সেটা মনে রাখতে পারবো। হ্যাঁ, এবার আমরা দেখি যে কেন বললাম, তখন আমরা বললাম যে মিথেন ঠিকই হয় কিন্তু মিথিন হয় না, মিথিন হয় না এবং মিথাইন, মিথা হয় না, মানে অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্য নেই। প্রথম সদস্য হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, মানে 1 কার্বন বিশিষ্ট সদস্য নেই। না থাকার কারণটা কি? আমরা জানি এটা হচ্ছে অ্যালকিন, হ্যাঁ, অ্যালকিন এ কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। অ্যালকাইনে কমপক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকা লাগবে। আর আমরা জানি অ্যালকেনে কোনো ইয়ে নেই যে কার্বন কার্বন কি হলে হবে বলতো একক বন্ধন হইলেই হবে। তো এই দেখো এই কার্বন এবং এই কার্বন দ্বিবন্ধন হইতে গেলে অ্যাটলিস্ট আমাদের 2টা কার্বন হওয়া লাগবে, কারণ একটা কার্বন দিয়ে কি কার্বন কার্বন দ্বিবন্ধন বানানো সম্ভব? এই দেখো দ্বিবন্ধন দিলাম ঠিক আছে, কিন্তু শুধু কার্বন, কিন্তু আরেকটা কার্বন কি এখানে আছে? নাই, কিন্তু এর জন্য কিন্তু মিথিন হওয়া সম্ভব না। প্রথম সদস্যটা কি হয় বলতো আমাদের ইথিন হয়, এই ইথিন হয়। দেখছো 2 কার্বন বিশিষ্ট হয়ে যায়। দেখো তাহলে বাকি থাকে 2টা, 2 এখানে 2টা থাকে হাত 2, CH2 ডবল বন্ড CH2, এটা আছে আমাদের মিথিন, এই সরি ইথিন। আবার এর ক্ষেত্রে আমাদের কি হবে? একটা ত্রিবন্ধন থাকাই লাগবে, তো এক কার্বনে তো ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়া সম্ভব না। এই জন্য 2 কার্বনের ভিতরে কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়া সম্ভব। সেক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর নাম হচ্ছে কি ইথাইন। তাহলে আমরা বুঝলাম কেন মিথিন এবং মিথাইন হয় না, কারণ আমরা জানি অ্যালকিন হতে গেলে অ্যাটলিস্ট কার্বন কার্বন একটি মাত্র দ্বিবন্ধন থাকা লাগবে। আর আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন তখনই পাবো যখন 2টা কার্বন থাকবে, একটা কার্বনে কখনো কার্বন কার্বন দ্বিবন্ধন পাওয়া যাবে না। সিমিলারলি ইথাইন হয় কিন্তু ইথিন তোমার হচ্ছে মিথাইন হয় না, কারণ মিথাইন হইতে গেলে 1 কার্বন হওয়া লাগবে। আর আমরা জানি অ্যালকাইন হইতে গেলে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকা লাগবে। আর কার্বন কার্বন ত্রিবন্ধন মানে কি মিনিমাম 2টা কার্বন হওয়া লাগবে, একটা কার্বনে সম্ভব না। এই জন্য মিথাইন হয় না কিন্তু ইথাইন হয়। আশা করি আমরা এইটুকু ব্যাপার বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমি ছোট্ট করে একটু অ্যালকাইন মূলকটা নিয়ে কথা বলতে চাই। অ্যালকাইন মূলক, তো অ্যালকাইন মূলকের হচ্ছে কি CnH2n+1, আমরা এটা বলছিলাম। তো অ্যালকাইন মূলকটা সৃষ্টি হয়েছে কিভাবে? দেখো CnH2n+2, এটা হচ্ছে আমাদের অ্যালকেন মূলক। তো অ্যালকেন মূলকের একটা যৌগ যদি লিখি আমি, ধরো সাপোজ C3, তাহলে হাইড্রোজেন কয়টা বলো তো? এর দ্বিগুণ থেকে 2 বেশি, মানে 8। এখন ধরো সাপোজ আমি এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন কটা থাকবে? 7টা থাকবে। এবং একটা হাইড্রোজেন সরানোর কারণে একটা কার্বনের কিন্তু একটা হাত কিন্তু খালি থাকবে।
আমি এই জিনিসটাকে একটু গাঠনিক সংকেতে বোঝাই, হলো কার্বন কার্বন কার্বন, এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত। তো প্রাথমিকভাবে আমাদের সবগুলো হাতই হাইড্রোজেন দ্বারা পূর্ণ ছিল। হ্যাঁ, এই যে C3 1 2 3 8, দেখো 1 2 3 4 5 6 7 8। কিন্তু যদি আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তখন যেই মূলকটা সৃষ্টি হলো একযোজী মূলক, মানে যার যোজনী এক, যে একযোজী মূলকের সৃষ্টি হলো তাকে বলতেছি আমরা অ্যালকাইল মূলক। দেখো তখন এটা সংকেতটা কি হবে বলতো, CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2 এবং একটা হাত খালি। এই যে একটা হাত খালি মানে কি, একটা যোজনী, তার কত, এক। তাহলে বলতেছে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে বলবো আমরা অ্যালকাইল মূলক। এবং এই অ্যালকাইল মূলককে আমরা সংক্ষেপে আর দ্বারাও প্রকাশ করে থাকি। আর 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 হচ্ছে কি রেডিক্যাল, রেডিক্যাল অর্থ কি মূলক, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই দেখো এইবার এই অ্যালকাইল মূলকের সাহায্যে আমরা এই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডকে লিখতে চাইতাম। আমরা জানি অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2n+1 শেষে OH। তো এটাকে চাইলে কি করতে পারি আমরা, দেখো এইটুকুকে রিপ্লেস করতে পারি কি দিয়ে, আর, অর্থাৎ ROH। ROH দেখলে বুঝবো কি এটা অ্যালকোহল। আবার দেখো CnH2n+1 CHO, এটা থাকলে কি হয়, অ্যালডিহাইড। তাহলে এইটাকে রিপ্লেস করতে পারি কি দ্বারা, RCHO, এটাকেও কি বলতে পারি, অ্যালডিহাইড। আবার CnH2n, হ্যাঁ H2n+1 COOH, এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। তাহলে এইটুকুকে রিপ্লেস করতে পারি কি দ্বারা বলো তোমরা, এইটুকুকে রিপ্লেস করতে পারি আর দ্বারা, তো এটাকে লিখতে হবে RCOOH। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা এই সাধারণ সংকেতটাকে চাইলে RCOOH, RCHO, ROH এভাবে কিন্তু লিখতে পারি। এটা দ্বারাও অ্যালকোহল বুঝাবে, এটা দ্বারা অ্যালকোহল, এটা দ্বারা অ্যালডিহাইড, এটা দ্বারা অ্যালডিহাইড, এটা দ্বারা অ্যাসিড, এটা দ্বারাও অ্যাসিড কি বুঝাবে। আশা করি এটুকু ক্লিয়ার আমরা। তো এরপরে আমরা জাস্ট বেসিক কিছু কথাবার্তা শিখলাম। এই ক্লাসে কিন্তু আমাদের আরো কিছু বাকি আছে, সেই জিনিসগুলো চলো দেখি। দেখো এইবার আমরা দেখবো যে যে হাইড্রোকার্বন গুলো দেখলাম আমরা, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং জৈব যৌগ যেগুলো দেখলাম, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, টোটালি 6টা। এই 6টা, আর অ্যালকাইল মূলক তো আলাদা মূলক, হ্যাঁ ওইটা কিন্তু আমাদের জৈব যৌগ বা হাইড্রোকার্বনের ভিতরে পড়তেছে না। সো এই হাইড্রোকার্বন এবং জৈব যৌগগুলো কিভাবে প্রস্তুত করা যায় এবং এগুলো ধর্মটা কি, মানে এদের রাসায়নিক ধর্মটা কি, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রত্যেকটার ক্ষেত্রে এইগুলোই কিন্তু আমাদের সৃজনশীল জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তা প্রথমে দেখবো আমরা অ্যালকেন। এই অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যালকেনের আছে কি আমাদের প্রস্তুতি। কি কি থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি সেটা শিখবো। তো দেখো আমাদের মূল বইয়ে 4টা পদ্ধতি আছে, যে 4টা পদ্ধতিতে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, কিন্তু আমরা এখানে জাস্ট 3টা শিখবো, কারণ আমাদের যেইগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলোই শিখবো, আর বাকিগুলো আমাদের এখন আপাতত দরকার নেই, কারণ এই বিক্রিয়াগুলো আমাদের পরীক্ষায় আসে না। সো প্রথমটা দেখবো আমরা, প্রথমটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে কাকে তৈরি করা যাবে বলতো, অ্যালকেন তৈরি করা যাবে, অ্যালকিন থেকে অ্যালকেন। সিমিলারলি আমরা 2 নম্বরে দেখবো অ্যালকাইন থেকে অ্যালকেন। আর 3 নম্বরে আমরা দেখব সোডিয়াম ইথানয়েড থেকে অ্যালকেন। সো আমরা দেখি, চলো অ্যালকিন ধরো সাপোজ আমি অ্যালকিনের সদস্য নিলাম, নাম নিলাম ধরো সাপোজ ইথিন। তো অ্যালকিনকে লিখবো কি হবে, দেখো আমরা CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা আমি তোমাদের ছোট করে আরেকটু জিনিস আমি শিখাইতে চাই, কারণ এটা আমাদের হয়তো শেখানো হয়নি যে অ্যালকিনকে কিভাবে লিখবো। হ্যাঁ, অ্যালকিনকে কিভাবে লিখবো, অ্যালকিন। তো অ্যালকিনের সাধারণ সংখ্যা ছিল কত, CnH2n। তার কার্বন সংখ্যা যে 4টা হয়, তাহলে হাইড্রোজেন কয়টা হবে বলতো, 8টা। আর আমরা জানি অ্যালকিনের অ্যাটলিস্ট একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তো এটা যদি গাঠনিক সংখ্যাটা দেখি আমরা, তাহলে কার্বনে 4টা কার্বন হওয়া লাগবে, 1টা 2টা 3টা 4টা, কিন্তু অ্যাটলিস্ট একটা দ্বিবন্ধন থাকা লাগবে, কারণ একটা দ্বিবন্ধন আমরা দিয়ে দিলাম। এইবার বাকি কার্বনের সবার কটা করে হাত হবে বলতো, 4টা করে হাত হবে। এর একটা হয়েছে, বাকি হবে 3টা, এই মোট 4টা হলো। এর অলরেডি 2টা হয়ে গেছে আর 2টা, দেখো এর কিন্তু 1 আর 2 মোট 3টা হয়ে গেছে, আর একটা দিলেই হবে। এর 2টা হয়ে গেছে আর 2টা দিলেই হবে। তো বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দিব। হাইড্রোজেন যদি দিয়ে দিই, তাহলে দেখো আমাদের হাইড্রোজেন 8টা আছে কিনা।
1 2 3 4 5 6 7 8 মিলে গেছে। এবং এটাকে লিখবো কিভাবে দেখো, এই C সাথে হাইড্রোজেন আছে কত, তিনটা CH3, এই C সাথে হাইড্রোজেন আছে কত বলো, দুইটা CH2, এর সাথে হাইড্রোজেন আছে কত, একটা, এবং দ্বিবন্ধন দ্বিবন্ধন CH2। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিন লেখার নিয়ম। আমরা সবসময় কোনটা লিখবো বলতো, এইভাবে লিখবো। কার্বন যদি আমাদের দেখো দুইটা হইতো, কার্বন যদি দুইটা হইতো, হাইড্রোজেন কয়টা হতো বলতো, চারটা হতো। সেক্ষেত্রে কার্বন এবং কার্বন লিখলাম, কিন্তু কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকা লাগবে, সেই দ্বিবন্ধনও দিয়ে দিলাম। এবার এর হাত কয়টা হওয়া লাগবে, চারটা হওয়া লাগবে, 2 1 3 আর ধরো 1 4, এর 4 হওয়া লাগবে, 3 আর 1 4। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তা দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে বলতো, দুইটা, ডাবল বন্ড। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে বলতো, দুইটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইথিন, এর নাম কি ইথিন। তো অ্যালকিন কিভাবে আমাদের সংকেত কেমন হয়, গাঠনিক সংকেত কেমন হয়, এবং হচ্ছে তোমার এই আমরা যেটা সব থেকে বেশি ব্যবহার করব সেটা কেমন হবে, বা এটা চেইন চেইন মানে বলতে পারি, সংকেত যেটা বলতে পারি, এটাই কিন্তু সবসময় ব্যবহার করবো বিভিন্ন বিক্রিয়ায়। এবার আমরা অ্যালকাইনের ক্ষেত্রে দেখি, অ্যালকাইনের ক্ষেত্রে কেমন হবে দেখবো। অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত ছিল কি, কার্বন যতগুলো, হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2 কম, এবং কার্বন কার্বন একটা অ্যাটলিস্ট ত্রিবন্ধন থাকা লাগবে। সাপোজ কার্বন আমি 3টা দিলাম, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, 3 দুগুণে 6, তার থেকে 2 কম অর্থাৎ 4। এবং কার্বন যদি 3টা আছে, 1 2 3, এবং মিনিমাম একটা ত্রিবন্ধন থাকা লাগবে, অর্থাৎ এই যে একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম। এবার বাকি হাতগুলো আমরা পূরণ করি। এর একটা হয়েছে, এখনো বাকি আছে 3টা, মোট 4টা। এই যে 4টা হলো, এর দেখো 3 আর 1 4 হয়ে গেছে, কিন্তু এর কিন্তু একটা বাকি। এই বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন দিব, হাইড্রোজেন দিলাম। এখন এই যে হয়ে গেছে আমাদের কার্বন সংখ্যা দেখো 1 2 3, হাইড্রোজেন সংখ্যা দেখো 1 2 3 4। এখন লিখবো কি হবে, এই কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যাটা 3টা, CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড, CH। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এর নাম কি, প্রোপাইন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে বলে প্রোপাইন। যদি কার্বন সংখ্যা 2টা হইতো, হাইড্রোজেন কত হইতো, 2 এর দ্বিগুণ অর্থাৎ 4, তার থেকে 2 কম মানে 2, এর নাম হচ্ছে ইথাইন। এর সংকেতটা কেমন হবে দেখো, কার্বন কার্বন, 2টা কার্বন এবং একটা ত্রিবন্ধন থাকা লাগবে, তো এটার ভিতরেই ত্রিবন্ধনটা হবে। এবং এর একটা হাত খালি, এটা হাত খালি, কারণ কি 4টা হইতে হবে, 3 আর 1 4, 3 আর 1 4, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 2টা। লিখবো কি হবে, সি সাথে একটা এইচ আছে, এই সি সাথে একটা এইচ আছে, কিন্তু এদের মাঝখানে ট্রিপল বন্ড, সি এইচ ট্রিপল বন্ড সি, এই যে আমাদের CH ট্রিপল বন্ড CH। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এইভাবে আমরা তার নাম কি হবে, ইথাইন। তো অ্যালকাইন লেখা শিখলাম। এবার আমরা দেখব অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহলের নাম ক্ষেত্রে লিখবো কি হবে এবং সেটার নামকরণ কেমন হবে। অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল CnH2n+1OH। এখানে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন হবে, কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে না। ঠিক আছে, তো ধরো কার্বন যদি কার্বন যদি 3টা থাকে, হাইড্রোজেন কয়টা হবে আমরা জানি, দ্বিগুণ থেকে 1 বেশি, আর 3 গুণ 6 এর 1 7, আর শেষেরটা কি থাকবে, OH থাকবে। এবং এর সংকেতটা যদি লিখি, কার্বন 3টা, তো আমরা 1 2 3, আর শেষ কার্বনের সাথে কি একটা OH আছে, অর্থাৎ OH দিয়ে দিলাম। এবং প্রত্যেকটা কার্বনের হাত সম্পূর্ণ করতে হবে 4 করে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এবার এর হাতগুলো কি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব আমরা। এই যে হাইড্রোজেন দ্বারা পূরণ করলে এখন দেখবো সবগুলো ঠিকঠাক আছে কিনা আমাদের। কার্বন 1 2 3 3টা আছে, হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 তাও আছে, আর এই শেষে OH আছে। তাহলে নাম কি হবে, 1 2 3 3 কার্বন বিশিষ্ট হচ্ছে প্রোপ, প্রোপ থেকে আনল, প্রোপানল, অর্থাৎ এটা একটা অ্যালকোহল, যেহেতু নাম হবে কি প্রোপানল। যদি 1 কার্বন বিশিষ্ট হয়, কার্বন একটা হইলে হাইড্রোজেন কয়টা হলো, তো দ্বিগুণ থেকে 1 বেশি, 2 1 কে 2 আর 1 3, আর শেষে কি থাকবে, OH। তো এটা সংকেত লেখার দরকার নেই, এটা দেখতে এরকমই হয়, CH3OH। এর নাম হবে কি, মিথানল। এর নাম মিথানল। আশা করি আমরা বুঝতে পারছি মিথানল বা প্রোপানল কিভাবে লিখতে হয়। এবার আসি হচ্ছে আমরা অ্যালডিহাইড এবং অ্যাসিড। অ্যালডিহাইডের ব্যাপারটা যদি দেখি, এর সাধারণ সংকেত CnH2n+1 লাস্টে CHO। এখন দেখো কার্বন যদি আমি 2টা বসাই, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, দ্বিগুণ থেকে 2 বেশি অর্থাৎ 5টা, আর লাস্টে কি CHO।
এখন তাহলে এদের এদের গাঠনিক সংখ্যা যদি দেখি, কার্বন হচ্ছে দুইটা, একটা আর একটা দুইটা, এবং শেষ কার্বনের সাথে কি CHO আছে, ঠিক আছে, এই CHO যেটা সেটা সেটা এর হাতগুলো যদি আমরা পূরণ করি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, লাস্ট ওয়ান হাইড্রোজেন, তাহলে দুইটা কার্বন, হাইড্রোজেন পাঁচটা, 1 2 3 4 5, আর লাস্টে CHO। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কার্বন দিয়েছো তুমি কয়টা, দুইটা, তার নাম কিন্তু দুই অনুযায়ী, অর্থাৎ ইথেন থেকে ইথানল হইতে পারতো, কিন্তু দেখো এই কার্যকরী মূলকে কিন্তু একটা এক্সট্রা কি আছে, কার্বন আছে, অর্থাৎ কার্বন হিসাব করতে গেলে দেখবো 1 2 3, মানে কার্বন হিসাব করবো কয়টা বলতো, তিনটাই কিন্তু হিসাব করবো। সেক্ষেত্রে নামটা কি হবে, প্রোপ। প্রোপ থেকে নেল, দেখো যে অ্যালডিহাইডে নেল হয়, প্রোপানেল, এটা নাম হবে কি, প্রোপানেল। আশা করি বুঝতে পারছি আমরা। তো প্রোপানেল, এখন এটার ক্ষেত্রে কি প্রথম সদস্য পাওয়া যাবে না, প্রথম সদস্য পাইতে গেলে কি করা লাগবে জানো, এই এ নিকষ্ট কত বসানো লাগবে বলো তো, 0, অর্থাৎ দেখো C0H2 × 0 + 1 CHO, সেক্ষেত্রে কার্বন কিন্তু 0, মানে কার্বন থাকবে না। আর হাইড্রোজেন দেখো 2 0 0 আর 1, 0 সাথে 1 যোগ করলে কত, 1, মানে একটা হাইড্রোজেন থাকবে আর CHO থাকবে। তাহলে কার্বন, তোমার N এর মান যদি 0 হয় তাহলে 1 কার্বন বিশিষ্ট জৈব যৌগ পাওয়া যাবে, মানে অ্যালডিহাইড পাওয়া যাবে। N = 1 হইলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এইটার নাম কি? এটার নাম হচ্ছে, যেহেতু 1 কার্বন আছে অর্থাৎ এর নামের শেষে কি নেল যুক্ত হয়, এর নাম হচ্ছে কি, মিথানেল। এর নাম হবে কি, মিথানেল। আশা করি বুঝতে পারছি কিভাবে এর নামকরণটা করা হবে। এই সিমিলারলি কিন্তু আমাদের হবে কার বলতো, অ্যাসিডের ক্ষেত্রে, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড আমরা জানি কি, লাস্টে COOH, এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। তাহলে এখানে যদি কার্বন সংখ্যা দুইটা হয়, হাইড্রোজেন দ্বিগুণ থেকে 2 বেশি অর্থাৎ 5, আর লাস্টে COOH। তবে দুইটা কার্বন দিব আমরা, একটা এবং একটা, আর লাস্টে COOH, এবং এগুলো হাত পূরণ করব। তো এর সাথে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তা দেখো লেখার সিস্টেমটা কি, সির সাথে হাইড্রোজেন হচ্ছে কয়টা, 3টা, তাহলে CH3, এর হাইড্রোজেন কয়টা, 2টা, CH2 COOH। আর নাম যদি দেখতে চাই তাহলে কি হবে, কার্বন যেহেতু 1 2 3, এই কার্বনটাকে গুনতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে মোট 3 কার্বনটা কি, প্রোপ। প্রোপ থেকে যেহেতু আনোয়িক অ্যাসিড, এটা অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এটা কি, এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা লিখবো কোনটা সবসময় আমরা, লিখবো সবসময় আমরা এটা। আশা করি বুঝতে পারছি। এগুলো একটু চর্চা করে যদি আমরা এই লেখাটা প্র্যাকটিস করে ফেলতে পারি এবং এদের নামগুলো কি হবে, কেমন হবে, এটা বুঝতে পারলেই কিন্তু আমাদের বাকিগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এই প্রত্যেকের নামকরণ গুলো শিখলাম, কিভাবে লিখতে হবে সেটা শিখলাম। আর এটার ক্ষেত্রে প্রথম সদস্য পাইতে গেলে কি, এর মান কত লাগবে বলতো, 0, মানে C0H2 × 0 + 1 COOH। সেক্ষেত্রে কার্বন থাকবে না, হাইড্রোজেন, এই দেখো 2 0 0 সাথে 1 যোগ 1, তো হাইড্রোজেন থাকবে একটা, আর COOH। এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড। কিন্তু CH3 যদি হয় তাহলে এর নাম হবে কি বলতো, CH3 COOH, এটা ইথানোয়িক অ্যাসিড। আর যদি CH3 CH2 COOH হয় তার নাম হচ্ছে কি, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি আমরা বুঝতে পারছি এইটুকু। তো যাই হোক, তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে প্রস্তুতিতে। আমরা শিখলাম কি, প্রথম যে প্রস্তুতিটা সেটা হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে প্রস্তুত করব। তো অ্যালকিন থেকে প্রস্তুত করতে গেলে প্রথমে একটা অ্যালকিন নেব আমরা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম। ধরো আমরা জানি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাম হচ্ছে ইথিন, আর ইথিনের সংকেত হচ্ছে কত আমাদের এইভাবে, CH2 ডাবল বন্ড CH2। এর সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি তাহলে আমাদের তৈরি হবে অ্যালকেন তৈরি হবে। এই ক্ষেত্রে কি হয় জানো, এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, দ্বিবন্ধনটা ভেঙে যায়। দেখো, তো নরমালি কার্বনের হাত কয়টা হওয়ার কথা, 4টা। তো দেখো 2টা হাইড্রোজেনের 2 হাত হয়েছে কত, 2, আর এই একটা হাত, মোট কয়টা, এই কার্বনের 3টা হয়েছে, কিন্তু লাগবে কয়টা, আরেকটা লাগবে, তার মানে একটা হাত খালি। এর ক্ষেত্রে দেখো, এর হাইড্রোজেন সাথে 2টা, তাহলে 2টা আর একটা 3টা, কিন্তু এর এখানে একটা হাত খালি, একটা হাত। তো এই যে হাতগুলোতে এখানে 2টা হাইড্রোজেন আছে না, একটাতে এখানে হাইড্রোজেন যাবে, একটাতে এখানে হাইড্রোজেন যাবে। তার মানে এই দ্বিবন্ধনটা ভেঙে যাওয়ার কারণে এই পাশের 2টা কার্বনের একটা করে হাত খালি হয়েছে, যে একটা করে হাতে একটা করে হাইড্রোজেন চলে গেছে। এখন যদি এটাকে সুন্দর করে লিখতে চাই, এই সি এর সাথে হাইড্রোজেন টোটালে কয়টা, 2টার একটা কয়টা, 3টা, অর্থাৎ 3। এই হাইড্রোজেনের সাথে, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা বলতো, 3টা। এটাও কি CH3 সিঙ্গেল বন্ড CH3, তার মানে এটা কি আমাদের ইথেনের সংকেত। তার মানে কি ছিল অ্যালকিন, হয়ে গেল কি অ্যালকেন, মানে ইথিন থেকে ইথেন, কারণ ইথিন জানি অ্যালকিনের যৌগ, আর ইথেন কি অ্যালকেনের যৌগ, তার মানে কি ইথিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি।
সেক্ষেত্রে এটা যৌগটার সংকেত হবে আমরা লিখবো CH3 সিঙ্গেল বন্ড CH3। আর এখানে যেহেতু হাইড্রোজেন যোগ করছি আমরা, হাইড্রোজেন যোগ করছি, এটার ক্ষেত্রে আমাদের প্রভাব হিসেবে লাগবে নিকেল প্রভাব হিসেবে লাগবে, এবং টেম্পারেচার হচ্ছে 180°C থেকে 200°C টেম্পারেচারে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে ইথেন তৈরি হয়। এটা হচ্ছে আমাদের ইথিন, এটা হচ্ছে আমাদের ইথেন। ইথেন আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। 2 নম্বর শিখলাম আমরা, বললাম আমরা অ্যালকাইন থেকে অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রেও কি আমরা ধরো ইথাইন নিব, আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন, আর ইথেনের সংকেত CH ত্রিবল বন্ড CH। এর সাথে আমরা কি দেবো, হাইড্রোজেন দিব। এর ক্ষেত্রেও প্রভাব থাকবে কি নিকেল, এবং 180 থেকে 200°C। আর এই ক্ষেত্রে দেখো এর দুইটা দ্বিবন্ধন ভেঙে যাবে, হ্যাঁ, মানে ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন, দুইটা বন্ধন ভেঙে যায়, একটা বন্ধন থাকবে, তার মানে CH একটা বন্ধন CH। এখন দেখো কি হলো, এই জানি এই কার্বনের হাত মোট 4টা, কিন্তু হয়েছে কয়টা দেখো তো এখানে, এই দেখো হাইড্রোজেনের সাথে একটা আর একটা দুইটা, তাহলে এটা এখনো দুইটা হাত খালি। এর দেখো 1 আর 1 2, কিন্তু এরও দুইটা খালি, তার মানে এই মাঝখানে দুইটা বন্ধন ভেঙে যাওয়ার কারণে পাশাপাশি দুইটা কার্বনের, প্রতিটা কার্বনের দুইটা করে হাত খালি হয়ে গেছে। আর সেক্ষেত্রে এই হাতে একটা হাইড্রোজেন যাবে, এই যে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন গেল, কিন্তু এখানে দুইটা হাত খালি না, তার মানে এখানে এই যে 1 অণু হাইড্রোজেন দিছি, 1 অণু হাইড্রোজেনে কিন্তু হবে না, এখানে 2 অণু হাইড্রোজেন দেবে। 2 অণু হাইড্রোজেনে মোট কয়টা হাইড্রোজেন আছে, 4টা, তাহলে এখানে দুইটা আর এখানে দুইটা। এইভাবে হচ্ছে আমাদের এই যে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়। তুমি যেটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখো, দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে 1 2 3 CH3, এই কার্বনের সাথে হাইড্রোজেন 1 2 3 সিঙ্গেল বন্ড CH3। তার মানে আমাদের হয়ে গেল কি ইথেন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3 ইথেন। এর নাম ছিল কি ইথাইন, ইথাইন যেটা একটা অ্যালকাইন, আর এটা ইথেন যেটা হচ্ছে আমাদের অ্যালকেন। অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে পারলাম, সেক্ষেত্রে 2 অণু হাইড্রোজেন দেওয়া লাগবে, আর অ্যালকিন থেকে করতে গেলে 1 অণু হাইড্রোজেন দেওয়া লাগবে। এর ইথাইন নিলে ইথেন তৈরি হবে, প্রোপাইন নিলে প্রোপেন তৈরি হবে। এর ক্ষেত্রে যদি প্রোপিন নিতাম প্রোপেন, বিউটিন নিলে বিউটেন, জাস্ট একই রকম ভাবে বিক্রিয়াগুলো সব করবে। এবং এই অ্যালকেন প্রস্তুতির আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের, সেই বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো এখানে বলছে কি ডি কার্বক্সি, তার মানে ডিতে হচ্ছে আমরা বলবো ডিক্রিজ, আর কার্বক্সি মানে কি কার্বন, কার্বন কমে যাবে, কার্বন কমে যাবে, ডিক্রিজ মানে কি কমে যাওয়া, কার্বন সংখ্যা কমে, এমন একটা বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদি দেখি আমরা নিলাম, দেখো এটা হচ্ছে আমাদের কি জানি, এইটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড CH3CH, কিন্তু এই অ্যাসিডের এই লাস্টে এইচ এর পরিবর্তে যদি এখানে সোডিয়াম হয়, এখন এর নাম হয়ে যায় সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড, এর নাম হয়ে গেল কি সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি, সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি, এবং এখানে আমাদের সোডা লাইমের উপস্থিতি, সোডা লাইম কি, এই যে এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কি তাপ দিব, তাহলে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করলে তৈরি হবে কি অ্যালকেন তৈরি হবে। কি হবে অ্যালকেন তৈরি হবে, দেখো ভালো করে খেয়াল করো, এইখান থেকে শুরু করে এই যে একদম হাইড্রোজেন আগ পর্যন্ত এইটুকু মিলে একটা যৌগ তৈরি হয়ে সেটা আলাদা হয়ে যাবে। সেটা কি দেখো এখানে NaNA, তার মানে কি এই সোডিয়াম কয়টা আছে, 2টা, তবে দেখো কার্বন আছে একটা, কার্বন আছে একটা, এবং দেখো অক্সিজেন আছে একটা 2টা একটা 3টা, Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আলাদা হলো, বাকি থাকলো কি, সেটাই হচ্ছে আমাদের অ্যালকেন। দেখো CH3 আর একটা H, তাহলে CH3 আর একটা H মানে কি বলতে পারি CH4, এখানে তৈরি হলো কি CH4। তার মানে আমরা দেখলাম যে আমরা যদি সোডিয়াম ইথানয়েড নিই, তার সাথে যদি সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দিয়ে, তাহলে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট তৈরি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। কথা ক্লিয়ার? তো এখানে আমরা দেখো কি নিছিলাম, ভালো করে খেয়াল করো,
সোডিয়াম ইথানয়েড, ইথা মানে কি কার্বন কত বলতো 2, কার্বন কত 2। আর এখানে তৈরি হলো কি মিথেন, এখানে তৈরি হলো কি বলতো মিথেন মানে কার্বন কত বলতো, কার্বন হচ্ছে 1। তবে 2 কার্বন বিশিষ্ট থেকে কত কার্বন বিশিষ্ট হয়ে গেল বলতো 1 কার্বন বিশিষ্ট। তার মানে এখানে কিন্তু কার্বন সংখ্যা কি হয়ে গেল বলতো কমে গেছে। দেখো এই যৌগটা দেখো 1 1 2, দুইটা কার্বন ছিল, কিন্তু এই যৌগটা যে আমাদের হাইড্রোকার্বনটা আসছে তার কার্বন সংখ্যা কত বলতো 1। তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু ডিক্রিজ হয়েছে। তাহলে ইথানয়েড নিলে মিথেন তৈরি হবে, তাহলে প্রোপানয়েড নিলে আমাদের কিন্তু ইথেন তৈরি হবে। আমি প্রোপানয়েডের ক্ষেত্রে বিক্রিয়াটা দেখাই। আমি দেখো CH3 CH2 COOH, এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দিয়ে, হ্যাঁ তাপ যদি দিই তাহলে কি হবে দেখো, এই যে এইখান থেকে শুরু করে আমাদের এর আগ পর্যন্ত এটা মিলে কি সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে, সোডিয়াম Na2CO3। আর বাকি CH3 CH2 সাথে একটা ইস মানে CH3 অর্থাৎ CH3 যখন আমি প্রোপানয়েড নিলাম, প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েড যখন নিলাম তখন আমাদের কি এটা ইথেন, অর্থাৎ কার্বন সংখ্যা কিন্তু কত, এখানে ছিল কত 3, এখানে থেকে কত 2, তারপরে কার্বন সংখ্যা কমছে কত বলতো একটা কার্বন কমে গেছে। তার মানে এখানে কার্বন সংখ্যা সবসময়ের জন্য কত 1 কমে যাবে, অর্থাৎ এটাকে বলতেছি আমরা এই জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা কিন্তু যখনই যেই বিক্রিয়ায় আমাদের কার্বন সংখ্যা কমানোর দরকার হবে যখনই, তখন কিন্তু আমরা এই বিক্রিয়াটা করব। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকেন প্রস্তুত করা যায় কয়ভাবে, 3 ভাবে আমরা শিখবো। সেটা হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, এবং হচ্ছে কি এই যে সোডিয়াম ইথানয়েড থেকে বা সোডিয়াম প্রোপানয়েড থেকে বা সোডিয়াম বিউটানয়েড থেকে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। সো এবার দেখে নিব আমরা এই অ্যালকেনের কিছু ধর্ম। অ্যালকেন নরমালি অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। হ্যাঁ প্যারাফিন শব্দ অর্থ কি আসক্তিহীন, মানে অ্যালকেন সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, এই কারোর সাথে বিক্রিয়া করতে চায় না কারণ কার্বন কার্বন যে একক বন্ধন আছে এই বন্ধনটা অনেক শক্তিশালী, এটা সহজে ভাঙতে চায় না, এজন্য কিন্তু এর সাথে সেরকম একটা বিক্রিয়া হয় না। তবুও সে কিন্তু আমাদের 2টা বিক্রিয়া অংশগ্রহণ করে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে সে ক্লোরিনের সাথে করে, এবং দ্বিতীয় বিক্রিয়াটা আছে সে দহন বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো এই ক্লোরিনের সাথে সে 4টা ধাপে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। দেখো এই মিথেন বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এবং এটা ইউভি রশ্মির উপস্থিতিতে, অবশ্যই অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করলে দেখো এখানে কি হয়, তোমাকে আমি জাস্ট গাঠনিক সংখ্যাটা ভেঙে দেখাই। এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে আমাদের মিথেন, আর এটা হচ্ছে আমাদের ক্লোরিন, এই যে Cl2, হ্যাঁ Cl2 ক্লোরিন। এই কি হয়, এই H আর এই Cl মিলে কি হয়ে যাবে HCl, আর বাকি থাকলে কত CH অর্থাৎ CH3, আর এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে Cl। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রথম ধাপের বিক্রিয়া। এবং এই ক্ষেত্রে যেটা তৈরি হলো, একটা ক্লোরিন আছে বলে এটার নাম হবে ক্লোরোমিথেন। এবার এই 2 নম্বর ধাপে কি হবে, এই ক্লোরোমিথেন বিক্রিয়া করবে CH3Cl, এর সাথে আবার Cl2 ক্লোরিন যুক্ত হবে ইউভি রশ্মির উপস্থিতিতে। এখান থেকে আরেকটা ক্লোরিন এখানে একটা হাইড্রোজেন কিনে আলাদা হয়ে যাবে, অর্থাৎ HCl তৈরি করবে, আর একটা ক্লোরিন এখানে যুক্ত হবে। তবে দেখো তুমি বুঝতে পারবে কি সহজেই, এখানে হাইড্রোজেন সংখ্যা একটা করে কমবে, ক্লোরিন সংখ্যা একটা করে বাড়বে। এখানে হাইড্রোজেন কয়টা 3টা, এখানে যাবে কয়টা 2টা, ক্লোরিন আছে কয়টা 1টা, এখানে যাবে কয়টা বলতো 2টা। এখন ক্লোরিন কয়টা 2টা, এর জন্য নাম আছে ডাইক্লোরোমিথেন। 3 নম্বর ধাপে কি, ওই ডাইক্লোরোমিথেন CH2Cl2 সেটা আবার ক্লোরিন বিক্রিয়া করাবো, তখন আরো একটা হাইড্রোজেন কমে যাবে, অর্থাৎ CH, আর হাইড্রোজেন আরেকটা বেড়ে যাবে, ক্লোরিন আরেকটা বেড়ে যাবে, অর্থাৎ Cl3 প্লাস HCl। এর নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনকে বলা হয় ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম হচ্ছে কি, আমাদের ক্লোরোফর্ম হচ্ছে কি বলতো আমাদের চেতনানাশক ওষুধ, হ্যাঁ যেটা দিয়ে আমাদের এই যে অজ্ঞান করা হয় সেটা। এবার 4 নম্বর ধাপে এই ক্লোরোফর্ম বিক্রিয়া করবে হচ্ছে, বা ট্রাইক্লোরোমিথেন বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে। এখানেও কিন্তু ইউভি রশ্মির উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, এখানে আরো একটা হাইড্রোজেন কমে যাবে, অর্থাৎ হাইড্রোজেন থাকবেই না, ক্লোরিন আরেকটা বেড়ে যাবে, অর্থাৎ ক্লোরিন হয়ে যাবে 4টা CCl4 প্লাস HCl। এটাকে বলা হয় টেট্রাক্লোরো। ক্লোরিন 4টা বলে আমরা জানি, একটা হলে মোনো, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, এবং 4টা হলে টেট্রা। এটার নাম হবে কি টেট্রাক্লোরোমিথেন, বা এটা অনেক সময় কার্বন টেট্রাক্লোরাইডও বলে। তো এই যে অ্যালকেন অর্থাৎ মিথেন ক্লোরিনের সাথে 4টা ধাপে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে, এটা হচ্ছে অ্যালকেনের একটা ধর্ম। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার
আমরা চলে যাব হচ্ছে কি অ্যালকেনের ধর্ম, অর্থাৎ আরেকটা বিক্রিয়া করে সে অক্সিজেনের সাথে। তো যত ধরনের হাইড্রোকার্বন আমরা পড়বো, যত ধরনের হাইড্রোকার্বন পড়বো, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে একই জিনিস তৈরি করবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় প্রত্যেকেই কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস শক্তি উৎপন্ন করবে, সেটা তাপ শক্তি বা আলোক শক্তি যেটাই হোক না কেন তৈরি করবে। ঠিক আছে, হাইড্রোকার্বন মানেই হচ্ছে কি, হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন যুক্ত করা মানেই হচ্ছে দহন বিক্রিয়া, আর দহন বিক্রিয়া হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আর শক্তি উৎপন্ন করবে। আশা করি আমরা অ্যালকেন কিভাবে তৈরি করা যায়, অ্যালকেন কিভাবে তৈরি করা যায় এবং এই অ্যালকেনের ধর্মগুলো কিন্তু আমরা জেনে গেলাম। এবার চলো আমরা অ্যালকেন সম্পর্কে জানবো। তো অ্যালকিনটা প্রথমে দেখবো অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি, তো অ্যালকিন প্রস্তুতি করার ক্ষেত্রে দুইটা উপায় আছে। একটা হচ্ছে কি আমাদের ইথাইল ক্লোরাইড, বা এটাকে আমরা বলতে পারি অ্যালকাইল ক্লোরাইড। হ্যাঁ, সো আমি ইথাইল দিয়ে করবো, যেহেতু ইথাইল ক্লোরাইড দিলাম। আর হচ্ছে অ্যালকোহল, একটা করা যায় কি অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে করা যায় একটা, আর হচ্ছে কি ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইডটা কি, CH3CH2, ইথেন ছিল না, এই ইথেনের এখানে CH3 ছিল, ইথেন ছিল, আর আমরা জানি কি এটা ইথাইল মূলক। এর সাথে যখন একটা ক্লোরিন যুক্ত হবে তার নাম কি হবে বলতো, ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা জানি এটা হচ্ছে ইথেন। এই ইথেন থেকে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে, একটা হাইড্রোজেন কমাই দিছি, সরাই দিছি, একটি একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে বলি অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। এটা অ্যালকাইল মূলক। নামকরণ কেমন হবে, এটা ছিল ইথেন, এটা হবে ইথাইল। দেখো এটা ইথাইল, তার সাথে ক্লোরিন আছে, নাম কি হবে ইথাইল ক্লোরাইড, বা তুমি বলতে পারো ক্লোরো ইথেন, ইচ্ছা, কোনো সমস্যা নাই। আর এই ক্লোরো ইথেনটা কিভাবে তৈরি করা যায়, এই ক্লোরো ইথেনটা কিভাবে তৈরি করা যায় একটু আগে কিন্তু সেই বিক্রিয়াটা শিখলাম। ধরো সাপোজ তুমি নিচে ইথেনের সাথে দিবা কি তুমি ক্লোরিন, সেই ক্ষেত্রে তোমার ইউভি রশ্মির সাহায্য নেওয়া লাগবে। হ্যাঁ, ইউভি রশ্মির উপস্থিতিতে যদি বিক্রিয়াটা করাও, এই ক্লোরিন এখানে একটা হাইড্রোজেনকে কমায় দেবে এবং একটা ক্লোরিন সংখ্যা বাড়বে। অর্থাৎ প্রথম ধাপের বিক্রিয়াটা, এখানে হাইড্রোজেন আছে 3টা, হয়ে যাবে কয়টা, 2টা, আর এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, প্লাস এইখানে হাইড্রোজেনটা সরে গেছে, সেটা এইটাই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl। এটার নাম হচ্ছে কি ক্লোরো ইথেন। এটার নাম হচ্ছে কি আমাদের ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, তো আমরা এটা থেকে তৈরি করতে পারি আমরা অ্যালকিন। তো সেটা কিভাবে করব দেখো, আমরা নিলাম CH3CH2Cl, এর সাথে দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি দিই তাহলে আমাদের এই বিক্রিয়ায় তৈরি হবে ইথেন। এই ইথিন যেহেতু আমাদের অ্যালকিন তৈরি করতেছি, ইথিন CH2 ডবল বন্ড CH। দেখো আমি আনতে লিখতেছি কেন, প্রথম কথা বিক্রিয়াটা কিভাবে কাজ করে। আরেকটা জিনিস, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রকৃতি কিন্তু এখানে ম্যাটার করে। এখানে যদি আমরা অ্যালকোহলিও দিই, এটা কিন্তু অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। ইথাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সংযুক্ত করলে অ্যালকিন তৈরি হয়। এটার ক্ষেত্রে বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো, আমি তোমার দেখাই। প্রথমে এখানে লবণ তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড। পানি তৈরি হবে, কি হবে, পানি। এই যে OH আর লাগবে H, এই যে এখান থেকে 3 আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে এই H আর এই OH মানে কি H2O, পানি। এর বাকি থাকবে কি দেখো তো, এখানে কিন্তু হাইড্রোজেন এটা কমে যাবে, এই যে এটা কমে যাবে, তাহলে থাকবে 2 CH2, আর এখানে কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে 2টা। এখন আমরা জানি যদি একটা দিই বন্ধন, তাহলে কিন্তু দেখো এদের কার্বনের হাত কিন্তু 4টা পূরণ হচ্ছে না, কারণ কার্বনের হাত কয়টা, 4টা। দেখো এর হচ্ছে কয়টা, 2টা আর একটা 3টা। এর করে দেখো এই একটা আর হাইড্রোজেন 2টা, 3টা, তাহলে কিন্তু হইলো না। এখানে যদি দ্বিবন্ধন দিয়ে দিই, এই কার্বনে কত দেখো, এখানে 2টা, হাইড্রোজেন 2টা, 4টা। এই কার্বন দেখো এখানে 2টা, হাইড্রোজেন 2টা, 4টা, মিলে গেছে। কথা কি বুঝতে পারছি আমরা, যে এখানে কিন্তু এখন খুব সহজে দেখলাম যে মিলে গেছে। যেটা আছে কি আমাদের ইথিন। দেখো এখানে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন তৈরি হলো। তো এইভাবে কিন্তু আমরা সহজে তৈরি করতে পারি। যে আমি আমার বিক্রিয়াটা সুন্দর করে একটা লাইন লিখে দিই, CH3CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া যদি অবশ্যই কিন্তু আমি বলতেছি এখানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগবে, তাহলে আমাদের হবে কি ইথিন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, পানি। কোনটা থেকে কিভাবে কি বের হবে, এইটুকু সোডিয়াম ক্লোরাইড ও OH এর সাথে এখানে একটা হাইড্রোজেন
মিলায়ে H2O আর বাকি থাকে CH2 ডাবল বন্ড CH2। তো আশা করি এটা পারবো আমরা। ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে ইথিন তৈরি করা যায়, এবার দেখুন অ্যালকোহল থেকে। অ্যালকোহল ধর সাপোজ আমি নিলাম ইথেন নিলাম CH3 CH2 সরি ইথানল নিলাম, হ্যাঁ এটা অ্যালকোহল। এই ইথানল থেকে জাস্ট পানি অপসারণ করব। কি করব? পানি অপসারণ। আর পানি অপসারণ করার জন্য লাগে নিরোধক। নিরোধককে খুব ভালো নিরোধক হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ যদি নিরোধকের সাহায্যে পানি অপসারণ করি তাহলে অ্যালকিন পাওয়া যায়। সেক্ষেত্রে হবে কি আমাদের CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি, মানে পানিটা জাস্ট এখান থেকে বের হয়ে যাবে। পানিটা কি হবে বের হবে জানো? এই দেখেন OH আছে আর এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, H এবং OH মিলাই কি এই পানি। এবং দেখো এখানে যদি একটা হাইড্রোজেন কমে যায় তার মানে এখানে হাইড্রোজেন থাকে কয়টা বলো তো? দুইটা। এখানে C হাইড্রোজেন আছে কয়টা বলো? দুইটা। আর আমরা যদি একক বন্ধন দিলে কার্বনের হাত মিলতেছে না, দ্বিবন্ধন দিব, তাহলে আমাদের হয়ে গেল কি ইথিন। তাহলে দেখো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়, ইথানল থেকে ইথিন তৈরি করা যায়। তাহলে সিমিলারলি প্রোপানল থেকে কি প্রোপিন তৈরি করা যাবে। দেখো প্রোপানল যদি নিতাম CH3 CH2 CH2 OH যদি নিতাম, এখান থেকে H2SO4 এর সাথে নিরোধক যে ব্যবহার করতাম, এখানে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে সে কি করতে বলতো H2O পানি তৈরি করতো। আর বাকি থাকছে কত এখানে দেখো, সেক্ষেত্রে আমাদের বাকি থাকবে কত আমাদের এখানে, সরি এখান থেকে নিবে না, এবার কিন্তু নিবে না, এখান থেকে নিবে না, তখন নিবে কি এই যে এইখান থেকে নিবে হাইড্রোজেন। দেখো এবার কি হবে, তাহলে এখানে CH3 হবে আর এখানে হাইড্রোজেন এটা নিয়ে নিছে, হাইড্রোজেন থাকবে দুইটা আর লাস্ট থাকবে কয়টা হাইড্রোজেন, সরি এখানে দুইটা ছিল, একটা হাইড্রোজেন নিয়ে নিছে, তাহলে থাকবে কয়টা একটা, আর লাস্টে দুইটা থাকবে। এখন একক বন্ধন দিলে দেখো এই কার্বনের হাত সংখ্যা মিলতেছে না, এই কার্বন 2 আর 1 3 হচ্ছে, এটা দেখো 1 1 2 আর 1 3 হচ্ছে, কারণ এখানে দ্বিবন্ধন দিয়ে দাও, তাহলে দেখো এরও 4 হয়ে গেছে, এরও 4 হয়ে গেছে, আর এর 4 আছে। সো এই দেখো এর নাম হয়ে গেল কি প্রোপিন। এটা হয়ে গেল আমাদের প্রোপিন। আর এটা ছিল কি প্রোপানল। প্রোপানল থেকে প্রোপিন তৈরি হয়ে গেল। তা আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে অ্যালকিন তৈরি করা যায়। অ্যালকিন তৈরি করা যায় কি থেকে? অ্যালকিন তৈরি করা যায় অ্যালকোহল থেকে। আর অ্যালকিন তৈরি কি থেকে? ইথাইল ক্লোরাইড থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকিন প্রস্তুত করা যায়। তো এবার অ্যালকিনের আমরা ধর্ম দেখব, দেখি আমরা ধর্মগুলো কি। অ্যালকিনের ধর্ম, অ্যালকিনের ধর্ম। তো অ্যালকিনের ধর্ম আমাদের অনেকগুলো ধর্ম আছে। অ্যালকিন কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই জন্য এ কিন্তু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। সংযোজন বিক্রিয়ার ব্যাপারটা কি ছিল, যে দুই বা ততোধিক বিক্রিয়ক মিলে একটি মাত্র উৎপাদ তৈরি করবে। বিক্রিয়ক থাকবে দুই বা ততোধিক, কিন্তু উৎপাদ হবে কয়টা? একটা। এরকম সংযোজন বিক্রিয়া। তো অ্যালকিন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তা প্রথমে অ্যালকিনের যে প্রথম সংযোজন বিক্রিয়াটা সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তো আমরা যদি এই অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করি, আমরা এই বিক্রিয়াটা অলরেডি করছি অ্যালকেন প্রস্তুতিতে, সেক্ষেত্রে আমাদের নিকেল প্রয়োগ হিসেবে কাজ করছে। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপে আমরা জানি ইথিন থেকে ইথেন তৈরি হয়, ইথিন থেকে ইথেন তৈরি হয়। দেখো এখানে বিক্রিয়ক ছিল করে একটা দুইটা, উৎপাদিত করে বলতো একটা। আর আমরা জানি এটা অ্যালকিনের ধর্মের বিক্রিয়া এবং এটা কিন্তু অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, কারণ আমরা জানি অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে এখানে। ক্লিয়ার? আমরা আশা করি বুঝতে পারছি। তো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় সে কি করে? অ্যালকেন তৈরি করে। অ্যালকিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করে। এবার ব্রোমিন সংযোজন, এই যে আমাদের অ্যালকিন যদি বলি, ইথিনই নিই, ইথিন যদি নিয়ে আমরা এর সাথে ব্রোমিন যুক্ত করি, এই ব্রোমিনের থাকে লাল বর্ণ। কি থাকে? লাল বর্ণ। এই লাল বর্ণটাকে সে বিনষ্ট করে দেয়। দেখো তার আগে বিক্রিয়াটা কিভাবে হয় দেখি। দেখো এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, ভেঙে গেলে আমরা জানি এর সাথে একটা হাত খালি, এর একটা হাত খালি হয়ে যায়, আর ব্রোমিন দুইটা, একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে, যেভাবে হাইড্রোজেন যুক্ত হয়েছিল সেভাবে কিন্তু ব্রোমিন যুক্ত হবে। আমরা এটার সংকেতটা একবারে লিখলে কি হবে, এই CH2 এটা ব্রোমিন অর্থাৎ Br, আর এই CH2 Br। তো এখানে ব্রোমিন আছে কয়টা বলতো? একটা দুইটা, এই জন্য এটাকে বলা হয় ডাইব্রোমো ইথেন। ইথেন কেন হলো? ইথিন কেন হলো না? কারণ কার্বন কার্বন কি বন্ধন আছে বলতো? একক বন্ধন আছে, এই জন্য ডাইব্রোমো ইথেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এই অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে, CH2 Br, CH2 Br। আর এটা হয়ে যায় কি বলতো? বর্ণহীন। এই অ্যালকিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই বিক্রিয়াটা কিন্তু আমরা সৃজনশীল যখন করতে যাব তখন কিন্তু প্রচুর পাবো। ঠিক আছে, যে অ্যালকিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা তার সাথে ব্রোমিন সংযোজন করলেই বোঝা যায়। কারণ ব্রোমিন সংযোজন করলে অ্যালকিন এই ব্রোমিনের লাল বর্ণকে নষ্ট করে দিতে পারে।
আর এই থেকে বুঝতে পারি যে এটা একটা অ্যালকেন বা এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু এই কাজটা করে না, অর্থাৎ অ্যালকেন কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ নষ্ট করতে পারে না, বিক্রিয়া করতেই পারে না। আর অ্যালকিন এবং অ্যালকাইন এর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার কারণে এরা কিন্তু এই বিক্রিয়াটা করতে পারে এবং এতে লাল বর্ণকে নষ্ট করতে পারে। 3 নম্বর হচ্ছে পানি সংযোজন। অ্যালকিনের সাথে কি দেবো? পানি। তো এই বিক্রিয়াটা কিন্তু এই অ্যালকিনের সাথে পানি দিলে হয়ে যাবে অ্যালকোহল। আমরা জানি অ্যালকোহল থেকে একটু আগে কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুতিতে শিখলাম যে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে অ্যালকিন হয়, অ্যালকোহল থেকে পানি মাইনাস করো অ্যালকিন হবে। আর এখানে কি অ্যালকিনের সাথে পানি দাও অ্যালকোহল হবে, মানে উল্টাটা, অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল আর অ্যালকোহল থেকে পানি নিলে অ্যালকিন। পানি দিলাম তাহলে কি হবে? অ্যালকেন তৈরি হবে। এই অ্যালকেনের ক্ষেত্রে কি হবে জানো? এই পানিটা ভাঙে আছে এইচ আর ওইচ আকারে। আর আমরা জানি অ্যালকিনের দ্বিবন্ধনটা ভেঙে যায়, সবসময়ের জন্য দ্বিবন্ধনটা ভেঙে যায়। দ্বিবন্ধনটা ভেঙে গেলে এখানে একটা হাত খালি, এখানে হাত খালি, এই এইচটা এখানে এসে যুক্ত হয় আর ওইচটা এখানে এসে যুক্ত হয়। তাহলে এটাকে একবারে লিখলে কি হবে জানো? CH3 আর এখানে CH2 আর এই যে OH। দেখো ছিল কি ইথিন, হয়ে গেল কি ইথানল, মানে অ্যালকোহল। সো আমরা এটা একবার যদি লিখি আমরা তাহলে হবে CH3 CH2 OH। এবং এখানে প্রভাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উচ্চ চাপ আর উচ্চ তাপ, এবং এখানে ফসফরিক অ্যাসিড H3PO4। উচ্চ চাপ এবং উচ্চ তাপের মাধ্যমে যে ফসফরিক অ্যাসিড উপস্থিতিতে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি করে। এবং এই অ্যালকিনের লাস্ট আরেকটা ধর্ম দেখবো আমরা, ইথিনের ধর্ম। সেটা হচ্ছে আমাদের নিলাম এখানে, ধরো সাপোজ ইথিনের সাথে দিব জাইমান অক্সিজেন প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন। এখন দুইটা জিনিস দিই, এটাকে কিন্তু ছিল কি শুধুমাত্র পানি, এখন পানির সাথে কি জাইমান অক্সিজেন যদি এক্সট্রা করে যোগ করি তখনও তোমার অ্যালকিন বিক্রিয়া করে, আর সেক্ষেত্রে বিক্রিয়া করে তৈরি করে। দেখো এইবারও কি হয় জানো? এইবারে দেখো এই যে অ্যালকিন আছে না, অ্যালকিনের দ্বিবন্ধনটা ভেঙে গেছে। আর দ্বিবন্ধন ভেঙে গেলে কি জানি আমরা, এখানে একটা করে এখানে একটা হাত খালি হয়ে যায়, আর এখানে এটা ভাঙছে কি হবে? পানিটা ভাঙবে এই OH আকারে, আর ধারটা O। তাহলে দেখো এখানে একটা OH আর এই O আর একটা মিলাই OH, কারণ এখন কি হয়ে গেছে? দুইটা OH হয়ে গেছে। তাহলে একটা OH এখানে যুক্ত হয় আর একটা OH এখানে যুক্ত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি কিভাবে আমাদের এই ইথিন এই পানি প্লাস জাইমান অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। এখানে এই একটা OH একটা OH। আর এখানে প্রভাব হিসাবে দেখো যেখানে যেখানে জাইমান অক্সিজেন দেখবা, জাইমান অক্সিজেন দেখলেই বুঝবা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। যেখানে জাইমান অক্সিজেন থাকবে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? গোলাপি। তার মানে এই যেখানে যে জাইমান অক্সিজেন তৈরি হলো সেটা হচ্ছে কি গোলাপি। এই গোলাপি বর্ণে জাইমান অক্সিজেন এখানে যখন তৈরি হয় সেটা হয়ে যায় কি বর্ণ। তো দেখো অ্যালকিন যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটা করলেই বোঝা যাবে, কারণ এখানে কিন্তু সে বর্ণের পরিবর্তন ঘটায়, অ্যালকেন কিন্তু এই ব্রোমিন কিংবা জাইমান অক্সাইড প্লাস পানির সাথে বিক্রিয়া করে না, সম্পৃক্তরা করে না, যারা অসম্পৃক্ত তারা করে লাল এবং এই গোলাপি বর্ণগুলোকে নষ্ট করে। যখন লাল এবং গোলাপি বর্ণ নষ্ট হয়ে যাবে তখনই বুঝতে পারবো কি এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। আর এই দুইটা বিক্রিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। হ্যাঁ, প্রত্যেকটারই প্রায় দেখবো আমরা, প্রত্যেকটারই দেখবো যে অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো, অ্যালকাইন একটা হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো, তখন কিন্তু এই দুইটা বিক্রিয়া বারবার কিন্তু আসবে। এবং এটার নাম কি? এই যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। নাম হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। তো এই অ্যালকিনের ধর্ম এখানে 4টা দেখলাম। আর একটা ধর্ম আছে সেটা হচ্ছে ইথিন পলিথিন তৈরি করে, ইথিন থেকে পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে পলিথিন তৈরি করে। তো এটা যখন আমরা পলিমারকরণ বিক্রিয়াগুলো শিখবো তখন ওইটা আমরা করিয়ে দিব। ঠিক আছে, তো এখানে গেল আমাদের এটা শেষ। তো এইবার আমরা আসি হচ্ছে অ্যালকিনের ধর্ম দেখলাম এবং অ্যালকিনের প্রস্তুতি দেখলাম। এবার আমরা দেখবো অ্যালকাইনের ধর্ম প্রস্তুতি। এগুলো খুবই কম। অ্যালকাইনের প্রস্তুতি। তো একটা জিনিস খেয়াল করবা, এই অ্যালকাইন শুধুমাত্র একভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি কি দিবা, পানি দাও, H2O দাও, হ্যাঁ পানি যদি দাও তাহলে তৈরি হবে কি দেখো, এই CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
এই ক্যালসিয়াম আর এখান থেকে ওইস নিয়ে দুই অনুপাত নিতে হবে তোমার। এখান থেকে ওইস নিয়ে সে কি হবে বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এখান থেকে তোমার হাইড্রোজেন আর এই যে কার্বন মিলে তোমার হবে কি ইথাইন। এটা কি আমাদের ইথাইন। ইথাইন এই ডিটেলসটা দেখালাম না। দেখো এখানে কি হবে, দেখো বেসিক্যালি আমি তোমার বলি, এখানে ভাঙবে হচ্ছে ওইস আর এইস আকারে। তো এগুলো সবই কয়টা করে আছে বলতো, দুইটা করে আছে, দুই অনুর নিচে দুইটা করে আছে, দুইটা হাইড্রোজেন এই দুইটা কার্বনের সাথে যাবে, আর দুইটা ওইস এই ক্যালসিয়ামের সাথে যাবে, কথা ক্লিয়ার, গিয়ে ইথাইন তৈরি করবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো একটা জিনিস খেয়াল রাখো, আমাদের অ্যালকাইন প্রস্তুত করার বিক্রিয়া কিন্তু একটাই, আমাদের মূল বইয়ে আমাদের এই বইটাতে অ্যালকাইন প্রস্তুত করার বিক্রিয়া কিন্তু জাস্ট একটাই দেওয়া আছে। সো এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এই বিক্রিয়া জানলেই কিন্তু তুমি অ্যালকাইন তৈরি করতে পারো। ক্যালসিয়াম কার্বাইড পানি দিলে ইথাইন তৈরি হয়। হ্যাঁ, এই ইথাইনের কিন্তু একটা নাম আছে, এই নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে পারো। এই অ্যাসিটিলিন, ইথাইনের নাম হচ্ছে কি অ্যাসিটিলিন। এই প্রস্তুতি শেষ। এবার ধর্মের ব্যাপারটা কি, ধর্মের ব্যাপারটা ওই অ্যালকিন যেভাবে করছে অ্যালকাইন সেম সেই কাজগুলি করবে। তার মানে অ্যালকাইনও হাইড্রোজেন সংযোজন করবে। আমরা এই বিক্রিয়াটা আমরা শিখে আসছি কোথায় বলতো, অ্যালকেন প্রস্তুতিতে শিখে আসছি। কিন্তু আমরা জানি এখানে এক অণু হাইড্রোজেন দিলে হয় না, দুই অণু হাইড্রোজেন দেওয়া লাগে, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কি বলতো, ইথেন। এই বিক্রিয়া আমরা কিন্তু কথা বলছি এর আগে, এটা নিয়ে আর কথা বলতেছি না। এবার সিমিলারলি ব্রোমিন সংযোজন করবে। ব্রোমিন সংযোজন করবে, তো অবশ্যই দুই অণু ব্রোমিন লাগবে এখানে। ব্রোমিন সংযোজন করলে কি হবে জানো, এখানে CH আর এখানে চারটা ব্রোমিনে দুইটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, অর্থাৎ Br2, আর এখানে দুইটা ব্রোমিন যুক্ত হবে। এই অ্যালকিন যেরকম ভাবে হয়েছিল সেরকম ভাবে, ঠিক আছে। কারণ দেখো আমি তোমার ডিটেলসটা দেখাইও দিই, এখানে দুইটা হাত খালি হয়ে যাবে, ভেঙে যাবে, একটা হাত থাকবে, তাহলে এর একটা হাত আর একটা হাত, দুইটা হাত খালি, এর একটা হাত, দুইটা খালি। এখানে ব্রোমিন চারটা ব্রোমিন, একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে, 1 2 3 4। তো এর CH Br2, এর নাম কি হবে, ব্রোমিনের চারটা, তাহলে টেট্রা ব্রোমো, ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো কত ইথেন। আর এখানেও কিন্তু এই ব্রোমিনের লাল বর্ণ, এই লাল বর্ণ এটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে, নষ্ট করে দেবে। তো এখান থেকেও বুঝতে পারবো কি, এইটা থেকেও বুঝতে পারবো কি, এই যে অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই বিক্রিয়ার সাহায্যে সেটা কিন্তু বোঝা যায়, কারণ সে কিন্তু ব্রোমিনের লাল বর্ণকে নষ্ট করতে পারে, কিন্তু অ্যালকেন কিন্তু করতে পারে না। এই জন্য অ্যালকেন কিন্তু সম্পৃক্ত, অ্যালকেন বিক্রিয়াই করে না। সো এটা গেল আমাদের। এরপরে অ্যালডিহাইড যেরকম অ্যালকেন যেরকম পানির সাথে বিক্রিয়া করছে, এই অ্যালকাইনও পানির সাথে বিক্রিয়া করবে, H2O পানির সাথে বিক্রিয়া করবে। তো এই পানির সাথে বিক্রিয়া করলে তৈরি হবে অ্যালডিহাইড, CH3CHO। তাহলে দেখো অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল, আর অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড। আমরা একবার অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল, আর আমাদের অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে আমাদের প্রভাবগুলো কি, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট আর ফসফরিক অ্যাসিড H3PO, সরি এখানে ফসফরিক অ্যাসিড না, এটা হচ্ছে ওইটার ক্ষেত্রে এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপ, এটা হচ্ছে কত 80 ডিগ্রি সেলসিয়াস তাপ। তো এটার নাম হচ্ছে কি ইথাইন। ইথাইন থেকে হলো কি ইথাইন থেকে তৈরি হয়ে গেল কি ইথা। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এই অ্যালকাইন তিনটা বিক্রিয়া দেখলাম। অ্যালকাইনের ক্ষেত্রে তুমি জাইমেন অক্সিজেন বিক্রিয়াটা দিতে পারো, যদি এটা বইয়ে দেওয়া নেই তুমি জাইমেন অক্সিজেন প্লাস পানির সাথে বিক্রিয়া দিতে পারো, এই পানি প্লাস জাইমেন অক্সিজেন। এই ক্ষেত্রেও কি হবে দেখো, জাইমেন অক্সিজেন দেখলেই বলছিলাম কি দিতে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষেত্রে কি হবে, এই যে CH এখানে যেহেতু আমরা দেখো খেয়াল করো CH দুইটা হাত ভেঙে গেছে, তার মানে এর একটা হাত, এক একটা কার্বনে দুইটা করে হাত খালি হবে। হ্যাঁ, একটা কার্বনে দুইটা করে হাত খালি হবে, আর এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH। ঠিক আছে, আগের মতোই অ্যালকিনে হচ্ছে দুইটা হাত খালি, আর অ্যালকাইনের ক্ষেত্রে কয়টা হাত খালি হবে তো, চারটা হাত খালি হবে। চারটা হাত খালি কি হবে, এই যে আমাদের এইভাবে। সো আশা করি আমরা বুঝতে পারছি। এখানেও কিন্তু এই জাইমেন অক্সিজেনের যে গোলাপি বর্ণ এটাকে নষ্ট করে দিয়ে বর্ণহীন করে দিবে। এখান থেকেও আমরা বুঝতে পারবো যে তোমার এই অ্যালকাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই যখন ব্রোমিন, এই দেখো যখন এই ব্রোমিন যোগ করা হয় এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ
পরীক্ষা। আর যখন জাইমান অক্সিজেন প্লাস পানি যোগ করা হয় এটাকে বলে বেয়ার টেস্ট। এটাকে বলে বেয়ার টেস্ট। তাহলে এই অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা দুইটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়। এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর এটা বেয়ার টেস্ট। এটা কি বেয়ার টেস্ট। তো আশা করি বুঝতে পারছি আমরা। এই অ্যালকাইন হচ্ছে বললাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমোইথেন তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করে, এবং সে 4 নম্বরে পানি প্লাস জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের এই যে এটা তৈরি করে। ঠিক আছে, এটা নামকরণ তোমার জানার দরকার নেই, এটা তো লাগে না, এটা নাম করা যায়। এটা করলে আমাদের ইন্টারমিডিয়েট কনসেপ্ট থেকে নামকরণ করা লাগে, এটা নাম দরকার নেই, তুমি জাস্ট ওটা লিখে দিলেই হবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো অ্যালকোহল প্রস্তুতি আর ধর্ম। এখন যে বিক্রিয়াগুলো করবো, হ্যাঁ এখন যে বিক্রিয়াগুলো করবো সেগুলো দেখবো সব রিপিট হচ্ছে, কারণ আগে যেগুলো করছি সেগুলোই প্রায় ঘুরে ঘুরে আসবে। তাহলে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুত করা যায় মাত্র একটা ভাবে। আমরা আরো একটা ভাবে করা যায়, সেটা পরে শিখবো। সেটা হচ্ছে কি, এই যে দুইটা ভাবে করবো আমরা। একটা, প্রথমে এই অ্যালকিনের সাথে আমরা জানি কি পানি দিলে কি হয়ে যায়, অ্যালকোহল। এই বিক্রিয়াটা কিন্তু আমরা অলরেডি অ্যালকিনের ধর্মেতে দেখছি। অ্যালকিনের সাথে পানি দিলে হবে কি, অ্যালকোহল, CH3 CH2 OH। এই বিক্রিয়ার ডিটেইলস দেখাচ্ছি না, কারণ আমরা এই পানি জানি একটা H এখানে আসবে, একটা OH এখানে আসবে। আর এখানে প্রভাবগুলো ইম্পর্টেন্ট। উচ্চ তাপ মানে হাই টেম্পারেচার, হাই প্রেসার মানে উচ্চ তাপ এবং হচ্ছে কত H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আর 2 নম্বরটা হচ্ছে কি, ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইড থেকে কিন্তু আমরা অ্যালকিনও তৈরি করছিলাম। এর সাথে দেবো কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই ক্ষেত্রেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দিছিলাম, কিন্তু পার্থক্যটা কোথায় দেখো, এইখানে দেবো আমরা জলীয়, এখানে দেবো কি আমরা জলীয় মানে কি, অ্যাকুয়াস। তার মানে ইথাইল ক্লোরাইড বা তোমরা ইথেনের সাথে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কিন্তু এইবার আমাদের অ্যালকিন তৈরি না হয়ে হবে কি, অ্যালকোহল, CH3 CH2 OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। দেখো কিরকম ভাবে হলো, এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে আমাদের হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, আর এই CH3 CH2 এই OH, CH3 CH2 OH। তাহলে দেখো এই বিক্রিয়াটা সেম বিক্রিয়া তখন পানিও হয়েছিল তৈরি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস অ্যালকিন তৈরি হয়েছিল, কিন্তু এখানে কিন্তু অত কিছু হচ্ছে না, এখানে শুধু সোডিয়াম ক্লোরাইড আর কি অ্যালকোহল তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে, এটা একটু আমি, আচ্ছা দেখো এটাকে ক্লিয়ার কিনা যে অ্যালকোহল দুটো থেকে তৈরি করা যায়, এটা অ্যালকিনের সাথে পানি যোগ করে, আর আছে এই ক্লোরিথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে করা যায়। তো এটা যদি বুঝে থাকি আমরা, এই কখন অ্যালকোহল তৈরি হয় কখন অ্যালকিন তৈরি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। CH3 CH2 Cl, দেখো এটার সাথে আমরা দুইবারই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো কখনো দেখা যাবে আমাদের অ্যালকোহল তৈরি হলো প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো, আর কখনো দেখা যাবে আমাদের অ্যালকিন তৈরি হলো প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো প্লাস এক্সট্রা করে পানি তৈরি হলো। এখন পার্থক্যটা কিসে, প্রথম এইটুকু তো সবকিছু সেম, পার্থক্যটা হচ্ছে কি, এইখানে হচ্ছে আমাদের ALC অ্যালকোহলীয়, আর এখানে কি আমাদের জলীয়। তাহলে এটা মনে রাখার সিস্টেমটা কি, এটা মনে রাখবো, জল দিলে নল, আমরা জানি কার নামে শেষে নল থাকে বলতো, ইথানল, প্রোপানল, অ্যালকোহল। তার মানে যখন জল দিবা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যখন জলীয় নিবা তখন অ্যালকোহল তৈরি হবে, আর জলীয় না নিলে কি হবে, অ্যালকিন তৈরি হবে। আশা করি বুঝতে পারছি আমরা। জল দিলে নল, অর্থাৎ যখন তুমি জলীয় নিবা সোডিয়াম হাইড্রোক্সাইড তখন তোমার অ্যালকোহল তৈরি হবে, আর যখন তুমি অ্যালকোহলীয় নিবা তখন অ্যালকিন, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। আশা করি বুঝতে পারছি যে আমরা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। অ্যালকোহল দুইভাবে প্রস্তুত করা যায়, একটা অ্যালকিন থেকে আর ইথাইল ক্লোরাইড থেকে। এবার অ্যালকোহলের ধর্ম দেখবো। তো অ্যালকোহলের ধর্ম অলরেডি আমরা শিখে গেছি, এটা জানি কি আমরা, এই যে অ্যালকোহল CH3 CH2 OH, অ্যালকোহল থেকে পানি অপসারণ করব, এই বিক্রিয়াটা কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুতিতে দেখছিলাম। অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে কি হবে, অ্যালকিন তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি। দেখো অ্যালকোহল থেকে পানি সরাইছি, অ্যালকিন হয়ে গেছে। এই বিক্রিয়াটা উল্টাও কিন্তু হয়, অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয়, সেক্ষেত্রে প্রভাবগুলো চেঞ্জ, উচ্চ তাপ এবং তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড। আশা করি আমরা বুঝতে পারছি না। দেখো এখানে তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে কি হয়, অ্যালকিন হয়, এটা হচ্ছে একটা অ্যালকোহলের ধর্ম।
ক্লিয়ার? তো এই ধর্ম শেষ আমাদের এখানে। এবার আমরা যাবো অ্যালডিহাইড। এগুলো কিন্তু বললাম এখন কিন্তু সব রিপিট করবে এবং এগুলো কিন্তু অনেক কম আছে। হ্যাঁ, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। অ্যালডিহাইড প্রস্তুতিতে দেখি আমরা প্রস্তুতি, এই প্রস্তুতির বিক্রিয়া কিন্তু আমরা শিখে আসছি। ইথাইন, আমরা জানি কি ইথাইন। অ্যালকাইনের সাথে যদি পানি দিই, অ্যালকাইনের সাথে পানি দিলে কি হয়ে যাবে বলতো আমাদের অ্যালডিহাইড হয়ে যাবে। এই যে CH3 CH, অ্যালকাইনের সাথে পানি দিলাম অ্যালডিহাইড তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রভাবগুলো কি? প্রভাবগুলো হচ্ছে 20% সালফুরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট HgSO4। আর কত ডিগ্রি সেলসিয়াস তাপ বলতো? 80 ডিগ্রি সেলসিয়াস তাপ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এটা অলরেডি শিখে আসছে, কিন্তু অ্যালকাইনের ধর্মে কিন্তু এই বিক্রিয়াটা ছিল। ঠিক আছে? তো এইবার আমরা এই অ্যালডিহাইডের ধর্ম দেখব। ধর্মটা আবার কি? এই যে তুমি নিলে ধরো সাপোজ অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের সাথে তুমি জাইমান অক্সিজেন দাও, কি দাও? জাইমান অক্সিজেন। থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন অক্সিজেনকে লেখা হয় তখন সেটাকে জাইমান অক্সিজেন বলা হয়। আর জাইমান অক্সিজেন দেখলে কি বলছিলাম? KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে খুবই সহজ বিক্রিয়া। দেখো এই প্রথমে CH3 আছে, CH3 থাকবে, একটা C আছে, C থাকবে, এখানে একটা O, এখানে একটা O, ডাবল O, একটা H। তাহলে অ্যাসিড না বলো তো? CH আছে লাস্টে, অ্যাসিড। নাম কি? এটা নাম ইথানল, এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো অ্যালডিহাইডের ধর্ম দেখলাম, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড তৈরি হয়। তো এই যে অ্যাসিড তৈরি হলো, এটা কিন্তু আমাদের অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া। আমরা যখন এরপরেই অ্যালডিহাইড প্রস্তুতির পরে যখন তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি দেখবো, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুতি দেখবো, সেক্ষেত্রে দেখবো কি যে অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড তৈরি হয়। অ্যাসিড তৈরি করা যায় কিভাবে? অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড তৈরি করা যায়। আবার এটা অ্যালডিহাইডের ধর্ম, অ্যালডিহাইডের ধর্মের বিক্রিয়া এবং তো ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া। আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখো তাহলে আমরা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি দেখলাম, এটা কিন্তু ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি হয়ে গেল। এখন ফ্যাটি অ্যাসিডের এই ফ্যাটি অ্যাসিডের ধর্ম দেখবো। হ্যাঁ, ধর্ম। তো ফ্যাটি অ্যাসিডের ধর্মটা আবার সহজ, সেটা হচ্ছে কি? আমরা জানি অ্যাসিড যোগ ক্ষার, এই ধরো অ্যাসিড যোগ ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি। তো দেখো পানি হয়ে গেলে এখানে হাইড্রোজেন আর এখানে OH, পানি হয়ে যাবে। হ্যাঁ, H2O, প্রশমন বিক্রিয়া জানি এটা। আর বাকি যেটা থাকে সেটা লিখে দাও, এই CH3 COO, আর এই যে এই জায়গায় কি হয়ে যাবে? আর এটা কিন্তু আমরা অলরেডি দেখছিলাম, এটার নাম কি বলতো? সোডিয়াম ইথানয়েড, এটার নাম হচ্ছে কি? সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড প্লাস পানি। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিলে সোডিয়াম ইথানয়েড প্লাস পানি তৈরি হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিডের ধর্ম হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। তাহলে এই এখন পর্যন্ত আমরা মোট 6টা জিনিস, হ্যাঁ, অ্যালকেন কিভাবে তৈরি করা যায়, অ্যালকেন কি কি বিক্রিয়া করে, অ্যালকিন কিভাবে তৈরি করা যায়, অ্যালকেন কিভাবে বিক্রিয়া করে, অ্যালকাইন কিভাবে তৈরি করা যায় এবং অ্যালকাইন কি কি বিক্রিয়া করে, অ্যালডিহাইড, অ্যাসিড, অ্যালকোহল, এগুলো কিভাবে প্রস্তুত করা যায় এবং এদের বিক্রিয়াগুলো কি, অর্থাৎ সবারই প্রস্তুতি জানলাম এবং এদের ধর্মগুলো শিখে নিলাম। এই যতগুলো বিক্রিয়া শিখছি সেই বিক্রিয়াগুলোই কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আমি তোমাদের এই পুরো সবগুলো বিক্রিয়াকে চাইলে আমরা একটা একটা তোমার হচ্ছে বৃত্তের ভিতরে নিয়ে চলে আসতে পারি। তো এই বৃত্তটা, জৈব যৌগের যত বিক্রিয়া আছে সব বিক্রিয়াগুলোকে চাইলে আমরা একটি বৃত্তের ভিতরে নিয়ে আসতে পারি। সেই বৃত্তটা সম্পর্কে এখন আমরা ধারণা নিব, যে কিভাবে সেই বৃত্তটা তৈরি করা যায় সেটা আমরা শিখি। তো প্রথমে ধরো আমি এখানে লিখলাম অ্যালকেন, অ্যালকেন লিখলাম, এইটা লিখলাম হচ্ছে কি আমি অ্যালকিন, অ্যালকিন। এবার এখানে নিলাম ধরো আমরা অ্যালকাইন, এরপর আমরা ধরো এখানে নিলাম অ্যালকোহল, এখানে নিলাম ধরো আমরা অ্যালডিহাইড, আর লাস্টে লিখলাম আমরা কি ফ্যাটি অ্যাসিড, শুধু আমি অ্যাসিড লিখলাম এটাকে, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিডকে শুধু অ্যাসিড লিখলাম। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা বিক্রিয়া আমি তোমাদের একটু দেখাইতে চাই। এই বিক্রিয়াটা তোমাদের আমি করানো হয় নাই, এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো দেখো, এগুলো আলাদা জিনিস, যে বিক্রিয়াটা করতে সেটা কিন্তু আলাদা জিনিস। এই বিক্রিয়াটার সূত্রটা কি আগে বুঝতে হবে আমাদের। মনে করো সাপোজ অ্যালকোহল
অ্যালকোহল এর সাথে কিছুটা যুক্ত করবা, অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড এর সাথে যুক্ত করবা, সে কি হয়ে বলতো অ্যাসিড হবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তার মানে বলতেছে কি, ধরো জাইমান অক্সিজেন যুক্ত করলাম, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে কি হবে অ্যাসিড। আবার উল্টাটা হবে, অ্যাসিড থেকে তুমি জাইমান হাইড্রোজেন দাও, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে কি হবে বলতো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে কি হবে বলতো তোমার হবে কি অ্যালকোহল। এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা কিন্তু আমাদের আমাদের মূল বইতে নাই, তবে এই বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করালে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করলে অ্যাসিড। এই বিক্রিয়াটা কিন্তু করছি, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড তৈরি করছিলাম। এই দেখো CH3 CHO প্লাস জাইমান অক্সিজেন বিক্রিয়া করছিলাম, তখন কি হয়েছিল বলতো CH3 COOH, আর এই জাইমান অক্সিজেন দেখলে বলছিলাম কি MnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর দিতে হবে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। তো যাই হোক, আমি এই বিক্রিয়াগুলো একটু দেখাই। অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড কিভাবে হয়, এই ধরো আমি ইথানল নিলাম, CH3 CH2OH নিলাম, এর সাথে দেবো জাইমান অক্সাইড, তখন হবে কি আমাদের অ্যালডিহাইড, CH3 CHO প্লাস পানি। তো আমাদের মেন কথা হচ্ছে কি অ্যালডিহাইড তৈরি হচ্ছে নাকি, এখানে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এবং এখানে জাইমান অক্সাইড মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার যে বললাম অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড দিলে অ্যাসিড তৈরি হবে, এই যে অ্যাসিড তৈরি হবে, আমার বিক্রিয়াটা কতটুকু হবে একটু অ্যাসিড তৈরি হবে সেটাও কিন্তু আমি একটু আগেই কিন্তু করে দেখালাম, ঠিক আছে। এবার আসি আমরা উল্টা বিক্রিয়াটা। হ্যাঁ, উল্টা বিক্রিয়াটা কি বললাম, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালডিহাইড হবে, CH3 COOH, এর সাথে দেবো জাইমান হাইড্রোজেন। তাহলে দেখো জাইমান হাইড্রোজেন যেখানে দেখবা সেখানে তুমি যেটা দিবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর প্লাটিনাম চূর্ণ। তো এই অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলাম, তাহলে কি হবে অ্যালডিহাইড, CH3 CHO আর পানি তৈরি হয়ে যাবে H2O, পানি তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন না? আবার সেম ভাবে এটা তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কি বললাম যে অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিয়ে অ্যালকোহল পাবো। ধরো এই CH3 CHO এর সাথে যদি আমরা জাইমান হাইড্রোজেন দিতাম, আর জাইমান হাইড্রোজেন দিলে কি লাগবে বলতো আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর পিটি চূর্ণ অর্থাৎ প্লাটিনাম চূর্ণ, আর তাহলে তৈরি হবে কি অ্যালকোহল CH3 CH2OH। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে এই পুরো বিক্রিয়াটা কাজ করে। হ্যাঁ, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল। তো এই বিক্রিয়াটা সবাই একটু ভালো করে মনে রাখবা, কারণ এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমরা যখন এই যৌগ রূপান্তর করব, রূপান্তর বলতে কি তোমার বলা হবে যে অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো কিংবা অ্যালকেন থেকে অ্যালডিহাইড তৈরি করো, এরকম যখন রূপান্তর করবো তখন কিন্তু এই বিক্রিয়াগুলো অনেক কাজে লাগবে। আমি এই যে বললাম যে এই সকল বিক্রিয়া এখন পর্যন্ত যা করছি সেগুলোকে আমি একটা ছকের ভিতরে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য প্রথমে আমি টার্গেট নিব যে সব কিছু থেকে অ্যালকেন তৈরি করা, মানে অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করা শিখবো, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকোহল থেকে অ্যালকেন, অ্যালডিহাইড থেকে অ্যালকেন, অ্যাসিড থেকে অ্যালকেন, কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখবো। প্রথম দেখো আমি শর্ট ফর্মে লিখবো, অবশ্যই আমরা জানি অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন তৈরি হয়। অ্যালকেনের সাথে হাইড্রোজেন ওই যে নিকেল প্রভাবক আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে কি হয়ে যাবে অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো অ্যালকেন থেকে করা গেল, এবং অ্যালকাইন থেকেও কিন্তু করা যায়। অ্যালকাইন থেকে করার সিস্টেমটা কি ছিল মনে আছে, যেখানে কিন্তু জাস্ট 2 অণু হাইড্রোজেন দেওয়া লাগে। অ্যালকাইনের সাথে 2 অণু হাইড্রোজেন 100 নিকেল চূর্ণ নিকেলের প্রভাবক হিসেবে কাজ করবে, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে কি হয়ে যায় বলতো আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো এটা গেল। এবার আমরা অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করব। হ্যাঁ, তো প্রথম কথা দেখো অ্যালকোহল থেকে সরাসরি অ্যালকেন তৈরি করার কোনো বিক্রিয়া নাই। তো তুমি কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই জানো। তুমি বিক্রিয়াটা জানো কি যে অ্যালকোহল থেকে যদি পানি অপসারণ করা হয় কার উপস্থিতিতে বলতো H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, নিরোধক ব্যবহার করলে কি হবে অ্যালকিন হবে। আর সেই অ্যালকিন থেকে তুমি সহজে কিন্তু কি তৈরি করতে পারো বলতো অ্যালকোহল। তাহলে কখনো যদি সরাসরি কোনো রাস্তা না থাকে তাহলে আমরা একটু ঘুরে গিয়ে হইলেও ওইটা তৈরি করব, ঠিক আছে। তো অ্যালকোহল থেকে প্রথমে আমরা অ্যালকিন করব, আর অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করব। আশা করি আমরা এটা বুঝতে পারছি সবাই। এরপর ধরো আমরা অ্যালডিহাইড থেকে
অ্যালকেন তৈরি করতে চাই, তাই দেখো অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করার রাস্তাটা আছে না বলতো? আমরা কিন্তু জানতাম যে এই রাস্তা যদি উল্টা দিকে আসি তাহলে কি করা লাগে বলতো? জাইমান হাইড্রোজেন দেওয়া লাগে, জাইমান হাইড্রোজেন। আচ্ছা আমাদের অ্যারো চিহ্নগুলো দেখবো, কিন্তু অ্যারো চিহ্ন এটা থেকে আসছে, মানে কি এটা থেকে তৈরি করতে গেলে কি দেওয়া লাগে বলতো? জাইমান হাইড্রোজেন। অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইলে অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যালকিন। এইভাবে কিন্তু আমরা অ্যালডিহাইড থেকেও কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। অ্যাসিড থেকে কিভাবে করব? আমরা এখান থেকে এখানেও আসতে পারি, সেক্ষেত্রেও কি জাইমান হাইড্রোজেন। তাহলে অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দেবো প্রথমে, সেক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন। এখন কথা হচ্ছে দেখো অ্যাসিড থেকে কিন্তু আরেকটা পদ্ধতিতেও কিন্তু করা যায়। অ্যাসিড থেকে আরেকটা পদ্ধতি কিভাবে করা যায়? এই যে অ্যাসিড, অ্যাসিডের সাথে তুমি ক্ষার দাও, কি দিবা? ক্ষার, CH3COON, ঠিক আছে? এর নাম হচ্ছে কি বলতো? সোডিয়াম ইথানয়েড। আর আমরা জানি এই যে অ্যাসিডের সাথে তুমি যদি ক্ষার দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখুন দেখা না যায়, তাহলে আমরা এখানে দিই এটা লেখাটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি এই যে অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, আর সে লবণটা কি তৈরি হতো মনে আছে? সোডিয়াম ইথানয়েড তৈরি হইতো। আর আমরা জানি এই যে সোডিয়াম ইথানয়েড থেকে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ক্ষেত্রেও কি দেওয়া লাগে বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিতে হয়, তখন আমাদের কি হয় বলতো? অ্যালকেন তৈরি হয়। সোডিয়াম ইথানয়েড নিলে কি হয়? এখানে মিথেন তৈরি হয়। প্রোপানয়েড নিলে কি হয়? আমাদের ইথেন তৈরি হয়। কার্বন সংখ্যা কি হয়ে যায়? 1 কমে যায়। এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা এই দেখো সরাসরি তাহলে অ্যাসিড থেকেও কিন্তু এই সোডিয়াম ইথানয়েডের সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারি। কথা কি ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমরা যে কাজটা করলাম, দেখো সবার থেকেই মোট 6টা জিনিসের ভিতরে 5টা জিনিস থেকেই কিভাবে অ্যালকেন তৈরি করা যায় সেটা কিন্তু আমরা শিখে নিলাম, ঠিক আছে? তো এইবার আমরা সবার থেকে অ্যালকিন তৈরি করা শিখবো, সবার থেকে অ্যালকিন তৈরি করা শিখবো। তো অ্যালকিন তৈরি করা শিখায়, দেখো অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা গেছে, এবার অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার একটা প্রসেস কিন্তু আছে। এই বিক্রিয়াটা বইয়ে দেওয়া নেই। আমরা জানি যে অ্যালকিনের সাথে 2 অণু হাইড্রোজেন যদি দিই তাহলে আমাদের অ্যালকেন হয়। কি হয় বলতো? 2 অণু হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়। কিন্তু যদি এটাকে বলা হয় নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া, যদি 1 অণু হাইড্রোজেন দেই তাহলে কি হবে? অ্যালকিন। সেক্ষেত্রে বিক্রিয়াটা হবে এরকম, সেক্ষেত্রে বিক্রিয়া যদি 1 অণু হাইড্রোজেন দেই, নিকেল 180 থেকে 200, তখন একটা বন্ধন ভাঙে, দ্বিবন্ধন থেকে যায় কিন্তু একটা হাত শুধু ভেঙে যায়, তখন এটা হাত খালি এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, CH2 ডাবল বন্ড CH2, তাহলে কি অ্যালকিন তৈরি হলো। নিয়ন্ত্রিত হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় তোমার অ্যালকাইন থেকে অ্যালকিন হয়, আর যদি 2 অণু হাইড্রোজেন দেই তাহলে সরাসরি দিয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে। তাহলে অ্যালকিন এটা থেকে বানাইতে পারলাম, এটা থেকে বানাইতে পারলাম, এটা থেকে বানাইতে পারবো না। দেখো তো এই যে আমাদের অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, জাইমান হাইড্রোজেন, তারপরে এইটা অ্যাসিড থেকে কি? অ্যাসিড থেকে এই যে অ্যালডিহাইড, তারপরে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। এবার দেখো এই অ্যালকাইন থেকে অ্যালকিন কিন্তু আরেকটা ভাবেও বানানো যায়, সেটা কি? এই যে বিক্রিয়া দেখো, আমরা জানি অ্যালকাইনের সাথে কি দিব বলতো? পানি। অ্যালকাইনের সাথে পানি দিলে কি হবে বলতো? অ্যালডিহাইড হবে। আর অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। তুমি এই 2 ভাবেই কিন্তু যাইতে পারবো, সরাসরি এটা আর না হয় এইভাবে যাইতে পারবো। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা এরপরে দেখি আমরা অ্যালকেন থেকে যাইতে হবে। এখন দেখো অ্যালকেন থেকে কিন্তু সরাসরি যাওয়ার রাস্তা নাই, কিন্তু আমাদের মনে আছে এই যে জল দিলে নল যে বিক্রিয়ার কথা বলছিলাম, সেই বিক্রিয়ার কথা, ইথাইল ক্লোরাইড। আমরা জানি অ্যালকেন থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করা যায়, সেটার উপায়টা হচ্ছে কি? ক্লোরিন যোগ করা লাগে, ক্লোরিন যোগ করা লাগে। অ্যালকেনের সাথে ক্লোরিন যোগ করলে ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? আর এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি তুমি যোগ করো সোডিয়াম হাইড্রোক্সাইড, তবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রকৃতি অবশ্যই কি? ALC, মানে অ্যালকোহলীয় হইতে হবে। কারণ এই যদি এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো, এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় দাও, আমি এই পাশে দিই, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি জলীয় দাও, অর্থাৎ অ্যাকুয়াস দাও, তখন কিন্তু তোমার অ্যালকোহল তৈরি হবে। জল দিলে নল তৈরি।
তার মানে দেখো অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত বিক্রিয়াটা কি, অ্যালকেনের সাথে ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন যোগ করবা, ইথাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিবা, অ্যালকিন তৈরি হয়ে যাবে। তার মানে দেখো অ্যালকেন তৈরি করলাম, এটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে অ্যাসিড থেকেও কিন্তু হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি সবার থেকে। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সবার থেকে অ্যালকোহল তৈরি করা। সবার থেকে অ্যালকোহল তৈরি করা এটা কিন্তু এখন আমার মধ্যে সমস্যা হবে না। সেটা হচ্ছে কি, দেখো এই দেখো অ্যালকেন থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো। আর অ্যালকেন থেকে করার বিক্রিয়াটা কি সরাসরি বিক্রিয়া আছে, আমরা জানি পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয়, সেক্ষেত্রে প্রভাব হিসেবে থাকে কি উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড। আর দেখো আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে তৈরি করলাম, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। আর অ্যালকাইন থেকে তৈরি করবো কি হবে, দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি, অথবা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালকোহল কিন্তু সবগুলো থেকেই কিন্তু তৈরি করা শেষ। এবার আমরা দেখবো অ্যালডিহাইড সবার থেকে তৈরি করা যায় কিনা। তো প্রথমে অ্যালকাইন থেকে তৈরি করা যায়, অ্যাসিড থেকে তৈরি করা যায়। অ্যালকোহল থেকে তৈরি করার জন্য কি লাগবে আমাদের, এই যে উল্টা বিক্রিয়াটা মনে আছে কিনা আমাদের, জাইমান অক্সিজেন। তাহলে দেখো অ্যালকোহল থেকে হইলো, অ্যাসিড থেকে হইলো, এটা থেকে হইলো, এবার অ্যালকিন থেকে কি, অ্যালকিন থেকে পানি দিয়ে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড। এটা থেকে কি হয় দেখো অ্যালকিনের সাথে ক্লোরিন দিয়ে ইথাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিয়েও অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড। সবার থেকে কিন্তু অ্যালডিহাইড তৈরি করা শেষ। এবার সবার থেকে আমরা কি অ্যাসিড তৈরি করব, অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এই দেখো অ্যালডিহাইডের সাথে কি দিবা, জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন যদি তুমি দাও, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন অ্যাসিড, অ্যালকাইন থেকে প্রথমে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড। আবার দেখো অ্যালকিনের সাথে পানি, অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন অ্যাসিড। অ্যালকেন থেকে ক্লোরিন, এইটা হবে, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল হবে, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন অ্যাসিড। দেখো অ্যাসিডও কিন্তু সবার থেকে তৈরি করা কমপ্লিট। এইবার অ্যালকাইন সবার থেকে তৈরি করতে গিয়ে দেখবো যে আসলে অ্যালকাইন সবার থেকে তৈরি করা যায় না, এবং শুধুমাত্র একটা থেকেই তৈরি করা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি দাও পানি, 2 অণু পানি দাও, 2H2O পানি, তাহলে তোমার কি হবে, অ্যালকাইন তৈরি হবে। তাহলে দেখো এটা হচ্ছে সেই পুরো একটা সার্কেল, যে সার্কেলটার কথা বলছিলাম আমি। এই সার্কেলটা যদি তোমরা খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে আশা করি জৈব যৌগের সকল বিক্রিয়া তো পারবাই, এবং এই বিক্রিয়ার যে রূপান্তর গুলো আছে, তোমাকে বলবে যে উদ্দীপকের ওয়াই যৌগটি থেকে অ্যালকোহল প্রস্তুত করা যাবে কিনা ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা, জাস্ট ওয়াই যৌগটা যদি অ্যালকোহল হয়, আর ধরো সাপোজ ওয়াই যৌগটা অ্যালকোহল, তারা বলে অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করো। তো তুমি কি করবা, প্রথমে অ্যালকোহল, এই যে অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড দিবা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জাইমান অক্সাইড দিবা অ্যাসিড, তৈরি হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছি সবাই। এটা একটা তুলে নেওয়া, তোমরা তুলে নিতে পারো, স্ক্রিনশট দিতে পারো। এটা সব সময়ের জন্য কিন্তু তোমরা কাছে রাখবা, যেন তোমরা এটা খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারো। তো আমরা এই অধ্যায়ের একদম শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে এই অধ্যায়ের আমরা শুধু পলিমারকরণ বিক্রিয়াগুলো করব। সো আমরা এখানে পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট পলিমারকরণ বিক্রিয়া 2 প্রকার, একটা ঘনীভবন পলিমারকরণ, একটা সংযোজন পলিমারকরণ। আমরা শুধু সংযোজন পলিমার বা জুট পলিমারটা শিখবো, কারণ এটাই পরীক্ষায় বেশি আসে। আমাদের ঘনীভবন পলিমারকরণ নাইলন 6:6 এটা কিন্তু পরীক্ষায় বিষয়টা আসে না, সৃজনশীলতা আসে না বললেই চলে। তো আমরা প্রথমে দেখি আমরা যে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া যেটা, সেটা প্রথম হচ্ছে কি ইথিন বিক্রিয়া করে। ইথিন থেকে পলিথিন তৈরি হয়। তারপরে কি পলিপ্রোপিন, এই প্রোপিন থেকে পলিপ্রোপিন, এই প্রোপিন থেকে পলিপ্রোপিন। তারপর হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, পলিমারকরণ বিক্রিয়াটা সম্পর্কে একটু বলি। মনে করো সাপোজ একটা দেয়াল আছে, একটা দেয়াল, এই দেয়ালটা এরকম 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 অনেকগুলো ছোট ছোট ইট দিয়ে তৈরি, এরকম ছোট ছোট অনেকগুলো ইট দ্বারা কিন্তু তৈরি। এখন এই পুরোটার নাম দিলাম কি, অনেকগুলো ইট একসাথে যে মিলাই হইলো কি, নামটা হইলো কি দেয়াল। হ্যাঁ, দেওয়াল। আর এই যে ছোট্ট যেটা এই দেওয়ালটা তৈরি করার জন্য যে ছোট্ট জিনিসটা ব্যবহার করে সেটা কি ইট। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়ায় 2টা জিনিস আছে, একটা হচ্ছে মোনোমার, আর একটা হচ্ছে পলিমার। তাহলে এই পলিমার মোনোমারের সাথে দেয়াল এবং ইটের সম্পর্কটা কি,
বলতেছে যে পলিমারটা যে ক্ষুদ্র অণুর, হ্যাঁ, যে ক্ষুদ্র অণুর বৃহৎ একটা আকার অণু, সেটা হচ্ছে মনোমার। বুঝতে পারছো? দেখো মনে করো সাপোজ এই দেয়ালটাকে যদি আমরা পলিমার চিন্তা করি, তাহলে ইটটা হবে কি বলতো আমাদের মনোমার। যে ক্ষুদ্র অংশ দিয়ে এই দেওয়াল তৈরি, সেই ক্ষুদ্র অংশটা হচ্ছে দেওয়ালের মনোমার। আর ইট দিয়ে যে বৃহৎ অংশটা তৈরি হয়েছে, যে বৃহৎ জিনিসটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই ইটের পলিমার। তাহলে দেখো এই ইথিন থেকে তৈরি হয় পলিথিন। ধরো তৈরি হয় কি পলিথিন। এই পলিথিন হচ্ছে এরকম অসংখ্য ইথিনের, মনে করো যে সমষ্টি বা অসংখ্য ইথিন দিয়ে একটা পলিথিন তৈরি হয়। তাহলে পলিথিন হচ্ছে ইথিনের পলিমার। আর পলিথিনের মনোমার হচ্ছে কি ইথিন। কারণ ইথিন তৈরি হয়েছে, পলিথিন তৈরি হয়েছে কি দিয়ে, কোন ছোট ছোট অণু দিয়ে বলতো, ইথিন দিয়ে। তাহলে পলিথিন যে ছোট ছোট অণু দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে পলিথিনের মনোমার। আর এই উল্টাটা যদি বলি আমরা, যে ইথিন থেকে পলিথিন হয়েছে, অনেকগুলো ইথিন এক জায়গায় হয়ে কি হয়েছে, পলিথিন হয়েছে। তাহলে এই ইথিনটা হচ্ছে আমাদের বলতো মনোমার। কথা ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এইখানে আমাদের আছে কি ইথিন দেখতে হবে কি পলিথিন। এই ক্ষেত্রে আমাদের এই যে দ্বিবন্ধন সবসময় ক্ষেত্রে খুবই সহজ, এই দ্বিবন্ধন যেখানে জাস্ট ভেঙে যাবে, শেষ। এই দ্বিবন্ধনটা ভেঙে গেলে এই CH2 তাহলে দ্বিবন্ধন ভেঙে গেলে আমাদের একটা হাত খালি এখানে হয়ে যায়, এখানে হাত খালি হয়ে যায়। এই ব্র্যাকেট দিয়ে এখানে একটা N দিয়ে দিবা, আর এখানে N সংখ্যক ইথিন নিবা। তাহলে এটা কি N সংখ্যক ইথিনের যে আমাদের যে মূলকটা তৈরি হলো, সেটা কিন্তু এটার সাথে আবার একটা ইথিন, আরেকটা ইথিন, এরকম N সংখ্যক ইথিন জোড়া লেগে কি হয়ে বলতো পলিথিন। এটা আসলে আমাদের ইথিন। এটা হচ্ছে পলি মানে অনেক, হ্যাঁ, পলি প্লাস ইথিন মানে পলিথিন। ইথিন থেকে পলিথিন। আবার দেখো এটা হচ্ছে প্রোপিন। এটা হচ্ছে কি প্রোপিন। তাহলে পলিপ্রোপিন, তাহলে কি হবে, অনেকগুলো যদি হয় একসাথে যুক্ত হয়, তখন এটাকে পলিপ্রোপিন। এই দ্বিবন্ধনটা ভেঙে যায় শুধুমাত্র CH3 CH2। এখানে দ্বিবন্ধনটা ভেঙে গেলে এটা হাত খালি, এই ব্র্যাকেট দিয়ে এখানে একটা N, নিচে একটা N দিবা, আর সামনেটা N দিবা। প্রোপিন এর নাম হবে কি বলতো পলিপ্রোপিন। কথা ক্লিয়ার? এইভাবে করলেই কিন্তু হবে। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তো এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড, বা সংক্ষেপে আমরা ভিসি বলবো, ভিসি। হ্যাঁ, তো এখান থেকে কি হবে, দ্বিবন্ধনটা ভেঙে গেলে এটা খালি, তাহলে এখানে একটা N আর এর সামনে একটা N দিয়ে দিবা। তাহলে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড। এগুলো কিন্তু এটাকে সংক্ষেপে বলে কি পিভিসি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এইগুলো কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পলিমার কনফিগারগুলো। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে কি এদের প্রভাবগুলো। হ্যাঁ, প্রভাবগুলো কিন্তু অনেক সময় মনে থাকে না আমাদের, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের জৈব পারঅক্সাইড। 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং সামান্য অক্সিজেন। দেখো এটা হচ্ছে 140 ATM চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপ, আর টাইটেনিয়াম ক্লোরাইড। আর এটা জৈব পারঅক্সাইড, আর হচ্ছে উচ্চ চাপ। তাহলে প্রভাবগুলো ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। এটার ক্ষেত্রে প্রভাব হচ্ছে 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে আমাদের ইথিন পলিথিনে পরিণত হয়। প্রোপিন 140 ATM চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপ, টাইটেনিয়াম ক্লোরাইডের সাহায্যে পলিপ্রোপিনে তৈরি হয়। আর এটা ভিনাইল ক্লোরাইড, জৈব পারঅক্সাইড, হাই প্রেসার হাই টেম্পারেচার, অর্থাৎ উচ্চ তাপ মিলাই কি ভিনাইল ক্লোরাইড আর পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়। তাহলে ভিসি থেকে, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে পলিমার, এটা মনোমার, এটা তাহলে পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিন, আর ইথিনের পলিমারের নাম কি পলিথিন। প্রোপিনের পলিমারের নাম কি পলিপ্রোপিন। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি পলিভিনাইল ক্লোরাইড। তো আশা করি আমরা এই পুরো কমপ্লিট করছি এই অধ্যায়টা। এই অধ্যায়ে যা করছি এই পর্যন্ত, আমরা যত ধরনের সৃজনশীল করি না কেন, দেখবো ইনশাল্লাহ এর ভিতরেই থাকবে, এর বাইরে কিছুই থাকবে না। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে বুঝে থাকো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আল্লাহ হাফেজ।